কাঁচালঙ্কা টকবক্স সিরিজের আজকে একটা নতুন এপিসোড নিয়ে এসেছি। আজকের এপিসোডটা ইন্টারেস্টিং দুটো কারণে। এক নম্বর কারণ হচ্ছে আজকে আমার সাথে ফর আ চেঞ্জ কোনো মহিলা নেই, আছেন একজন পুরুষ মানুষ। আমি অনেকদিন ধরে চাইছিলাম এমন একজন আসুক যে রান্না করবে, সেটা পুরুষ মানুষ অবভিয়াসলি। আর সেকেন্ড যে কারণ সেটা হচ্ছে ভীষণ ঘুরতে ভালোবাসে এবং তার ঘোরার পুরো ব্যাপারটাই কিন্তু বাইক নিয়ে। আমি জানি অনেকেই আমাদের চ্যানেল দেখেন যারা এই ঘোড়া এবং বাইক রাইডিং নিয়ে তাদের অনেক ধরনের মনে প্রশ্ন থাকে। আজকের এপিসোডটা তাদের জন্য, চলুন একটু আলাপ করে। নমস্কার, আমি শুভজিৎ। শুভজিতের সাথে আজকে অনেক আড্ডা মারবো। আমরা দুজনে এসে সাদা জামা পরে বসেছি, এটা কিন্তু প্ল্যান করে একদমই ছিল না। তবে শুভজিতের সাথে গল্প করার আগে প্রথমে যেটা জানতে চাইবো ছোটবেলাটা, এটা আমি সবাইকে জিজ্ঞাসা করি, তোমার ছোটবেলাটা কোথায়? ছোটবেলা আমার খড়দাতেই কেটেছে। খড়দা, কিছুটা পোর্শন আমার কেটেছে শান্তিপুরে আমার বাড়ি। আচ্ছা মানে কিছুটা বললে ভুল হবে, শৈশব জীবনের অনেকটা সময় আমার শান্তিপুরেই কেটেছে। আচ্ছা। আর খড়দা এই মিলিয়ে মিশিয়ে। খড়দা মানে রহড়াতে, খড়দা মানে রহড়া, মানে স্টেশনের ওই পাটটা। হ্যাঁ, 4 নম্বর প্ল্যাটফর্মের দিকটা তো হ্যাঁ, ছিল কারণ রহড়া, খড়দা পশ্চিমপাড়া। হচ্ছে আমার মামার বাড়ি, কোথায়? আদর্শ পল্লী। বাহ বাহ। তো সেই জন্য খড়দাও আমার জন্য একটা ভীষণ ইমোশনাল জায়গা। যাই হোক, খড়দাতে বড় হয়েছে মানে স্কুল, মিশন। হ্যাঁ, রহড়া রামকৃষ্ণ মিশন। রহড়া রামকৃষ্ণ মিশনের ছেলেদের কিছু অনেক গল্প শোনার থাকে। হ্যাঁ, বিষয় বিষ না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, কিরকম টাইপের বিষ হয়? কিরকম বিষয়ে? দে ক্যান ডু এনিথিং ইন এনি সিচুয়েশন। তুমি কি কি করেছো এরকম? সবকিছুই করেছি। আমার এরকম হলে কি হয় বলো, সিলেবাসে বাইরে চলে যাবে। আচ্ছা, না এটা মানে সিলেবাসের মধ্যে থেকে এমন একটা ঘটনা বলো যেটা তুই স্কুল থেকে মানে মিশনের ছেলে হিসাবে এটা মনে রাখার মতো। মনে রাখার মতো মানে এগুলো আমার কাছে এতটাই ইউজ টু, মনে রাখার মতো কিছু করেছি? নিশ্চয়ই। কি করেছি? ফেল করেছি মনে হয়। আর কি করেছি? আচ্ছা, তোমরা স্কুল পালাতে পারতে? আমাদের এটাতে একটা আলাদা সার্টিফিকেট ছিল স্কুল পালাতে, মানে না, আমি কিভাবে স্কুল শুনেছি পালাতে নাকি হয়। মিশনে প্রচন্ড কড়াকড়ি স্কুল দাদু পালাতে। পালাতাম। তারপর পালাতে কিভাবে পালাতে? তখন পাঁচিলগুলো ছোট ছিল, আর এখন বয়স কম ছিল, পাঁচিলগুলো টপকাতে পারতাম, এখন আর হয় না। আর এমনি স্কুল লাইফটা কেমন আর কেটেছে? তারপরে বাড়িতে গার্জিয়ান কল হতো, আচ্ছা, নিয়ে আসতো, তো এই চলতো আর কি। মানে যেরকম গার্জেন কল হতো, মানে আমি যেরকম শুনেছি যে এটা আমার বরের ঘটনা আমি বলছি, যেহেতু আমার বড় মিশনের স্টুডেন্ট ছিল। হ্যাঁ, আমার তো একই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার বর আমার হ্যাঁ। একই সেকশনে পড়তো। আমি ওর কাছ থেকে যেমন শুনেছি গার্জেন কলের একটা ব্যাপার, ও তো ব্যারাকপুরে থাকতো। তো মানে গার্জেন কল হয়েছিল, বাবা হিসাবে মিষ্টির দোকানের একজনকে নিয়ে গেছিল। মিষ্টি দোকান নিয়ে যাওয়া হতো, তারপরে রিক্সাওয়ালা কোনো কাকু হলে ওরা নিয়ে আসা হতো। মানে ব্যাপারটা মনে হয় যে যখন অ্যাভেলেবেল আছে, কোনো প্লাম্বার, কেউ কলের মিস্ত্রি, কাকা বিড়ি হওয়ার পয়সা দেবো বা কিছু দেবো, নিয়ে আসো, চলে যেত সব। এরকম আমরা করেছি। তারপরে বিশ্বাসযোগ্য তখন স্নেহ মহানন্দী মহারাজ ছিলেন মনে হয় না, তখন উনি যখন ছিলেন তখন উনি একটুখানি খুব মানে হয় না, মানে দীপ্ত জ্যোতি দৃঢ় ব্যাপারটা উনি বুঝতেন, কিন্তু কিছু কিছু সময় বলতেন, কিছু সময় বলতেন না। আচ্ছা, ঠিক আছে। তো মোস্ট অফ দ্য টাইমে আমরা ধরা পড়ে যেতাম মহারাজের কাছে, কিন্তু মহারাজ হি ইজ দ্য প্রিন্সিপাল। তো ধরা পড়ে যেতাম, তারপরে বাবার সই নকল করে নিয়ে যেতাম। এটা তো কমন ছিল রোজ, মানে এটা ধরা পড়তাম না কারণ এটা প্র্যাকটিস হয়ে গেছে, এখনো পারি। ব্যাংক থেকে কিছু বের করতে গেলে আমি ব্যবহার সই করে নিতে পারি, কিন্তু এইগুলো করেছি ছোটবেলা থেকে করেছি। তবে শৈশব জীবনটা অনেক, মানে তখন তো মোবাইল ছিল না বা ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে ছিলাম না। 2003-04 পর থেকে মনে হয় আমরা ডিজিটালি একটু ইনভলভ হয়েছি। তার আগে পর্যন্ত দ্য লাইফ ওয়াজ ভেরি গুড। ঘুরে বেড়ানো, সাইকেল চালানো, সাইকেল চালিয়ে প্রায় 20-25 কিলোমিটার চলে যাওয়া, তারপরে মাঞ্জা দেওয়া সরস্বতী পুজোর আগের দিনকে। এটা অনেকেই জানে না, খড়দা বা ওইদিকে ঘুড়ি সরস্বতী পুজোতে ওড়ে। আমাদের দিকে যেরকম বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়ে, খড়দার দিকে সব সরস্বতী পুজোতে ঘুড়ি ওড়ে। তখন একটা টাইম ছিল বাড়িতে কিছু ইলেকট্রনিক্স জিনিস বা কিছু ইলেকট্রিক্যাল খারাপ হলে আমাদের মিস্ত্রি রাখতে হতো না, আমরা নিজেই করতে পারতাম। মানে এইটা তখন একটা ছিল যে DIY, মানে কথাটা এখন এসছে ডু ইট ইয়োরসেলফ। মানে তখন আমরা জানতাম এটা করে, এটা খুলে দেখি, হলো না হলো করে নিতাম। স্টুডেন্ট হিসাবে পড়াশোনাটা খুব বাজে ছিলাম, প্রচন্ড বাজে ছিলাম আমি স্টুডেন্ট হিসেবে, একদম বাজে। আমি এখনো স্বীকার করি আমার পড়াশোনাতে মানে চিরকালই মন নেই, আমার হাতের কাজে মন। তাহলে এখন মানে কাজ কি করো? এখন বাই প্রফেশন ভুলবশত আমি মার্কেটিং এ শিখেছি। আগে সেলসে ছিলাম, এখন মার্কেটিং এ শিখেছি। তো আমি, আমার একটা বন্ধু আর যে ক্যামেরা পেছনে আছে সেও আমাকে সাপোর্ট করে, এরা মিলে আর কি একটা ছোট কোম্পানি চালাচ্ছি।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, প্রোডাকশন হাউস, ফিল্ম ভিডিওস, মিউজিক ভিডিওস, এভরিথিং, মানে এই এন্টারটেনমেন্টেই আছি। তো এটা ছোটখাটো করে চালাচ্ছি, মানে পেট চালানোর জন্য, আচ্ছা। সেইটুকুই, আর কিছু না। চাকরি বাকরি এখন করছি না, আচ্ছা। চাকর থেকে বিদায় নিয়ে নিয়েছি। এবার যদি করতে হয় ভবিষ্যতে তাহলে করবো। আচ্ছা, মানে এখন অনেকেই দেখছি যে চাকরি করতে চাইছে না, নিজেদেরই কিছু করতে চাইছে। সেটা তো আমাদের বোধহয় বা আমাদের জেনারেশনে এই সাহসটা সবার ছিল না। না, আমরা না এমন হয়ে বড় হয়েছি না, মানে আমাদের সময় ব্যাপারটা ছিল আমরা পড়াশোনা করে চাকরি করব, হুম মানে পড়াশোনাটা ভালো করে করব ভালো চাকরি করার জন্য। হুম হুম আমাদের ছোটবেলা থেকে কোনোদিনও শেখানো হয়নি যে নিজে পড়াশোনা করে নিজে বিজনেস দাঁড় করাবি। এই মানসিকতাই, মানে এটা শুনতে হয়তো সবার খারাপ লাগবে, অনেক দর্শক আছে না এই বলতেই পারে, কোনো বিরূপ মন্তব্য করতেই পারেন, কিন্তু আমি এখনো আজকে বলি, আমাদের সময়কালে আমার চোখে দেখা, আমার পরিবেশের মধ্যে কেউ কোনোদিনও বলেনি তুই পড়াশোনা করে ভালো ডিগ্রি নিয়ে নিজের ব্যবসা করবি, সবাই বলে চাকরি করবো। তো এই জায়গাটা হয়তো ইমপ্রুভ করা যায়, আর হচ্ছেও এখন, খুব ভালোভাবেই হচ্ছে। আমার মনে হয় এখনকার বাচ্চাদের বাবা মারা যদি একটুখানি ইনফ্লুয়েন্স করে বা শেখায়, বাবা তুই পড়াশোনা কর, করে চাকরি করা করে ব্যবসা কর। মানে আমি এমবিএ করেছিলাম ভুল করে, হয়তো হয়ে গেছিল, কিন্তু যারা বেসিক্যালি যারা এমবিএ করে ভালো জায়গা থেকে, আমি খুব ভালো জায়গা থেকে করিনি, তারা কিন্তু ব্যবসা করার জন্যই করে এমবিএ, ঠিক আছে? তো চাকরি করার জন্য না। চাকরি ঠিক আছে, মানে আমি নট সেইং দ্যাট চাকরি বেশি খুব বাজে জিনিস। তো আমার বলা বক্তব্য যে মানে খুব চাকরি ওরিয়েন্টেড ছিল আমাদের তখনকার সময়ের যে পরিবেশটা বা বোঝানো আমাদের, এইটা যদি একটু ব্যবসার ব্যাপারটা থাকতো তাহলে হয়তো আমাদের পরিবেশটা বা পশ্চিমবঙ্গ বা আমাদের পাড়াটা হয়তো অন্যভাবে ডেভেলপ হতো, কিন্তু সেটা হয়নি। ঠিক আছে, এখন হবে, এখন অনেকেই মানে আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশন যারা, তারা কিন্তু অনেকেই খুবই মানে ব্যবসা করব, নিজে কিছু একটা স্টার্টআপ শুরু করব, একদম কারেক্ট, মানে স্টার্টআপটা খুব এখন সবাই ইউজ করে ল্যাঙ্গুয়েজটা, অ্যাকচুয়ালি নিজের ব্যবসা শুরু করা, সেটা যেরকম ভাবেই হোক না কেন। তো এই জিনিসগুলো আমাদের যখন আমরা যখন ছোট ছিলাম, তুমি যে কথাটা বললে একদম ঠিক, যে অনেক পড়াশোনা করে তুমি ব্যবসা করবে, এটা মানে একটা, তাহলে ব্যবসা দিয়ে করতে পড়াশোনার পেছনে টাকা খরচা করার দরকার নেই, মানে এরকমই একটা কিন্তু মানসিকতা ছিল। হ্যাঁ, তাহলে ওই যে পয়সাগুলো নিয়ে পড়াশোনা করছিস, সে পয়সাগুলো তাহলে ব্যবসা কর। এক্স্যাক্টলি এটাই ছিল, যে পড়াশোনা না করে তাহলে ওই টাকাটা দিচ্ছি, ব্যবসা শুরু কর। সেটাই ব্যাপারটা হচ্ছে। আমি তাহলে মডেলগুলো কিভাবে জানবো? আমি যে 4 P's অফ মার্কেটিং আছে, আমি জানি না, প্রোডাক্ট, প্রমোশন, প্রাইস, প্লেস, এইগুলো ব্যাপারগুলো আমি জানতেই পারতাম না, আমি পড়াশোনা না করতাম। তাহলে আমি কোন জায়গায় প্রোডাক্ট কখন, প্রাইস কোথায়, প্রমোশন কখন করতে হবে, আমি কি করে জানবো? হ্যাঁ, এটা হয় যারা বাবা কাকার আমলে ব্যবসা করছে, যারা বন্ড ব্যবসায়ী, সবার তো বন্ড ব্যবসায়ী নয়, রক্ত তো সব ব্যবসা নেই, শিখতে তো হবে, ব্যাপারটা সেটা আর কিছু। যেমন আমার বাড়িতে বলছি, আমার বাড়ির প্রত্যেকেই, মানে আমার বাবা ছাড়া সবাই চাকরি, মানে যথেষ্ট বড় বড় জায়গাতে চাকরি করে। আমার বাবা প্রথম ছিল যে বলেছিল আমি কারোর আন্ডারে চাকরি করবো না, আমি ব্যবসা করব। আর সেই জিনিসটা ওই ছোটবেলা থেকে আমি বাবাকে দেখে আমার মধ্যে একটা চলে এসেছে, আমিও কোনোদিনও চাকরি করতে কোনো চেষ্টাই করিনি। আমি পড়াশোনা শেষ করেছি আর ব্যবসা শুরু করে দিই, ব্যবসাতে ঢুকে গেছি না না, মানে এটা করা উচিত। ছোট বয়সে আমাকে, মানে ছোটবেলা বাবা মা বলতো না যে পড়াশোনা না করলে চায়ের দোকানে কাজ করতে হবে, চায়ের দোকান চালাবি। আমি বলি তুমি চায়ের দোকানের কথাটা যদি ভালো করে মোটিভেট করতে, তাহলে আমি এমবিএ চায়ের মতো কোনো কাজ করতে এক্স্যাক্টলি আমি এটাই বলতে যাচ্ছিলাম। আমাদের এখানেই একটা আউটলেট আছে, আমি এটা সোমবার ওখান থেকে ফিরি কি রবিবার ফিরি, আমি সন্ধ্যাবেলা কখনো ফাঁকা দেখি না, সবসময় লোক গিজগিজ করছে। না, ব্যাপারটা না কোন জায়গায় আটকে আছে, এখনো আটকে আছে, মানে সবাই বড় কিছু চায়। পড়াশোনা করি আমি 1 LP মানে পার মান্থ পাবো, মানে 1 LP বললাম, 12 মাস হয়, 12 মাসে 12 LP প্রথমে শুরুতে পাবো। বাচ্চা ব্যবসা করতে গেলে আমার প্রথম মাসেই আমি এত টাকা ইনকাম করে পাবো, সেটা তো কখনো পসিবল হয় না। না, তাহলে আমি শিখবো কি? ব্যবসা চাকরি দুটোতেই সময় দিতে হবে, কারণ ইউ আর ইন দ্য লার্নিং ফেজ। আর মানে আমাদের মধ্যে একটা থাকে না ফাস্ট মানি, যে আমি এই করছি, আমি কালকেই একটা ব্যবসা ইজ সামথিং ডিফারেন্ট, মানে বিয়ন্ড চাকরি। চাকরি অন্য জিনিস, ব্যবসা মানে চাকরি আমার কোনো টেনশন নেই, যাচ্ছি কোম্পানি গেল না আসলো, আমি তো আমার মাসের শেষে মনে হয় পয়সা পেয়ে যাচ্ছি, আমি আমার ফ্যামিলিকে সময় দিচ্ছি, দ্যাটস ইট। আর এমনি তোমার স্কুল লাইফটার পর মানে কলেজ লাইফটা কোথায়, মানে কোথায় কলেজ পড়েছো তুমি? আমাদের ভিসি কলেজ, বিবেকানন্দ সেন্টারি কলেজ। আমরা কলেজ বলতে 11, 12 থেকে কলেজ হবে, সেইটা কনসেপ্টটা চলে গেল। তারপরে আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এলো, এখন তো আবার সেমিস্টার হয়ে গেছে। তো ফার্স্ট
কলেজে আমি অনেক দোনোমোনা করলাম, ইঞ্জিনিয়ারিং পড়বো না ম্যানেজমেন্ট পড়বো, ইঞ্জিনিয়ারিং পড়বো, এই যে ব্যাপারটাও ছিল তখন। হুম, মানে কোনটা ভালো চলছে সেটা পড়তে হবে, মানে হুম, আমি হুম, কোনটাতে ভালো হুম, এই হুম, বোধটা আমার মধ্যে কিন্তু তখন ছিল না যে আমি এটাতেই করব, হুম, হুম, যে আমাকে এটা করতেই হবে, হুম, দুনিয়া রসাতলে যাক আমি হুম, এটাই করব। সেই কনফিডেন্সটাও কিন্তু আমার মধ্যে ছিল না। হুম, তাই কোনটা ট্রেন যাচ্ছে গড্ডলিকা প্রবাহে নিজের গা ভাসিয়ে দিয়েছিলাম, ম্যানেজমেন্ট ঢুকে গেছিলাম বিবিএ তে, আচ্ছা, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি। হ্যাঁ হ্যাঁ। তো ওখানে 3 বছর ছিলাম, 3 বছর একটু বকে গেছিলাম, বকে গিয়ে ফেল করেছিলাম, সাপ্লি খেয়ে আরো 1 বছর ছিলাম, 4 বছর। 4 বছর হয়ে তারপরে পড়াশোনা করে আবার এমবিএ করলাম 2 বছর। তারপরে এই যেমন চাকরি জীবন শুরু চাকরি, হয়, হ্যাঁ। যেমন কলেজ লাইফটা কিরকম ছিল? কলেজ কলেজ লাইফ লাইফ কিন্তু ওয়াজ সবার জীবনের মানে একটা টাইম চেঞ্জিং ইটস এ একটা হানিমুন ব্যাপার। পিরিয়ড। কলেজ লাইফ মানে হচ্ছে হলো বাড়ির খাচ্ছি দাচ্ছি, কলেজ যাচ্ছি, বান্ধবীদের সাথে কথা বলছি, নেশা করার টাইমে নেশা করছি, আবার পার্টি করছি, আবার চলে আসছি। এটা কলেজ লাইফ ছিল, মানে আচ্ছা, উদ্দাম উদ্দীপনা। আচ্ছা, মানে কলেজ লাইফটা তার মানে এরকম ভাবেই কেটে গেছে। একদম একদম চূড়ান্ত বাওয়াল দিয়ে কেটে গেছে। আর এমবিএ কি এখান থেকে করেছো না বাইরে এমবিএ থেকে? এখান থেকে এখান কলকাতা থেকে? থেকে, কলকাতা থেকে এমবিএ করেছি। কলেজ লাইফ আর এমবিএটাও তো তুমি একটা কলেজেই যাচ্ছ, তো ওটার হ্যাঁ, দুটো ওটা মনে কলেজ ছিল, ডিফারেন্স কি ছিল? মানে ওটাতেও আমরা অনেক আনন্দ করেছি, মানে আনন্দটা অতটা হয়নি, মানে হুম, রাদার দেন আমার গ্রাজুয়েশন কলেজে। আচ্ছা, তো ওটা ভালো ছিল, না ভালো ছিল। ভালো তা ছিল, তোমাকে ইট যদি ওয়াজ কেউ গুড। বলা হয় যে স্কুল লাইফ, স্কুল লাইফ এনি ডে, স্কুল লাইফ এনি ডে ডে, স্কুল লাইফ, এনি ডে এনি ডে, স্কুল লাইফ, এনি স্কুল লাইফ, স্কুল লাইফটা গোল্ডেন টাইম সবার এনি জন্য। ডে স্কুল লাইফ। তো তারপরে এখন তুমি কোথায় থাকো? আমি এখন একটা ছোট্ট জায়গায় থাকি ব্যাঙ্গালোরে। ছোট্ট জায়গা, ছোট্ট ঘটনার মতো ছোট্ট ছোট্ট জায়গা। ঘটনা বলে দিই। তো আসতে হয়, বাবা মা এখানে থাকেন। আচ্ছা, এবার যেমন ভোট ছিল, হ্যাঁ হ্যাঁ তাই ভোট দিতে আসলাম। হ্যাঁ হ্যাঁ। আজকে আমরা দুজনে ইচ্ছা করে সাদা জামা পরিনি কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, ভোটের চেয়েছিলাম পর। অন্য রং পড়তে, কিন্তু হ্যাঁ, সাদা জামা ভুল করে চলে আসলো আমার বাধ্য কাছে। বাধ্য সাদা বাধ্য জামা হয়ে গেল। পরতে। যাই হোক, তো ব্যাঙ্গালোরের লাইফটা কিরকম? এখন খুব গরম পড়েছে, এত গরম পড়ে না। আচ্ছা, বাকি ঠিক আছে, আমি এখন ইডলি ধোসাতেই খুশি। আর ভেজিটেরিয়ান হয়ে গেছি, রে সে কি নন ভেজ কথা? খাই না, গত 3 বছর হয়ে গেছে মানে কেন? পিওরলি, মানে ইচ্ছা করে না খেতে। একটা টাইমে এত খেয়েছি, এখন আর ইচ্ছা করে না। মানে মাছ মাংস ডিম কিচ্ছু না, কিচ্ছু না। পেঁয়াজ রসুনটা আমার কাছে ভেজ, হ্যাঁ, পেঁয়াজ রসুনটা তো ভেজ। আমি তো Non-veg এর অবাক মতো হয়ে করে। ওর দিকে তাকিয়ে আছি। তো আপনারা তো ভাবছেন যে কি, মানে আমি সত্যিই অবাক হয়েই তাকিয়ে আছি, কারণ ও ভীষণ ঘুরে, যদিও ঘুরে বেড়ানোর সাথে ননভেজ খাওয়ার কোনো মানে না না, তুলনা ভেজ হয় ভেজ না। ফুড ইজ অ্যাভেলেবেল এন্টায়ার ওয়ার্ল্ড। ভেজটা তো সব জায়গাতে অ্যাভেলেবেল, বরঞ্চ অনেক জায়গাতে গেলে আমরা নন ভেজটাই পাই না, কিন্তু হ্যাঁ। একজন বাঙালি হয়ে মানে নন ভেজ খায় না, এটা কিন্তু একটা মানে দারুণ ব্যাপার। আমার খুব ইন্টারেস্টিং লাগলো, মানে কেন? জাস্ট ভালো লাগে না বলে? একটা সময় আমি একা থাকতাম, কিছুটা সময় আমি সিকিমে ছিলাম একটা সময় একা, তখন আমার একটা হোমস্টে ছিল। ওয়াও। তারপরে ব্যাঙ্গালোরে আসলাম। এই সময় না আমি প্রচুর নন ভেজ খেয়ে ফেলেছিলাম, আচ্ছা, প্রচুর মানে প্রচুর, কারণ নন ভেজ ইজ ইজিলি অ্যাভেলেবেল, রাইট? হ্যাঁ, তো তাড়াতাড়ি রান্না, তাড়াতাড়ি খাওয়া, অফিস হুম। যাওয়ার আগে রান্না করার আগে খেয়ে যাওয়া। তো এই সময় একটা খেতে 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 তারপরে হয়তো কিছু চেঞ্জেস চলে এসছে, সেটা স্পিরিচুয়ালি হোক বা ইচ্ছাই Okay. হোক। ওকে। তো আমার ইচ্ছা করে না খেতে, মানে এটা না যে আমি ধার্মিক হয়ে গেছি বলে হ্যাঁ, খেতে হ্যাঁ, হবে হ্যাঁ, না, হ্যাঁ। আমার ইচ্ছা করে না। তারপরেও আমি ভেজে কনভার্ট হওয়ার পরে অনেকবার ট্রাই করেছি ননভেজ হুম, খাওয়ার হুম, জন্য, হুম। কিন্তু আমি পাচ্ছি না খেতে, মানে ক্রেভটাও আর হয় না। ক্রেভিংই নেই আমার সামনে কেউ খেলাম না। মানে তুমি তাহলে এখন আমার কাছে এখন ভগবানের কৃপায় বলতে নেই, মানে খাওয়া ইজ যখন আই এম হাংরি, আচ্ছা, মানে আমি খিদে পেয়েছে মানে আমি খাওয়া খাচ্ছি, দ্যাটস ইট। মানে তাহলে তুমি মানে তোমার সারাদিনের ফুড রুটিনটা কি কি খাও? সারাদিনে নর্মাল খাওয়া, মানুষের যেমন খায় সেরকম। মানে ডাল ভাত এমনি সবজি, ডাল ভাত রুটি, সবজি সয়াবিন যা মানে আছে, যা পনির, যা ভেজের যা যা অপশন ভেজ আছে, যা আছে, মাছ মাংস ডিম বাদ দিয়ে যা খাওয়া যা যায় সবই খাও খাই, সবই খাই। মোটামুটি নিজে রান্না করতে পারো? হ্যাঁ, মোটামুটি সবই নিজে রান্না করতে পারি। ইদানিং যাবৎ কাজের প্রেশারের জন্য একজন মানুষকে আমরা দেখেছি, যার সাথে আমরা রান্না করি। যার সাথে মানে বউয়ের কথা বলছি না, বউ সেপারেট। আচ্ছা, হ্যাঁ, হি ইজ ম্যারিড। হ্যাঁ, হ্যাঁ। ম্যারিড লাইফটাও একটু শুনতে হবে যে ম্যারিড লাইফটা কেমন কাটছে। এই তো হ্যাঁ, এই প্রশ্ন তো করতেই হবে। কতদিন হলো বিয়ে হচ্ছে? কত সালে, 2017 সালে ফেব্রুয়ারি মাসে আমি বিয়ে করেছি, আচ্ছা, তারপরে চলছে আজ পর্যন্ত। ভালো। একটা বিবাহিত, মানে পুরুষ তো দু ধরনের হয় জানি, একটা বিবাহিত আর জীবিত। তো আমি দুটোই চলছে। আমি দুটোই, দুটো ব্যালেন্স। আমি দুটোই, আমি জীবিত বিবাহিত, দেখবে তো আচ্ছা। বলতে হবে।
আচ্ছা, তোমার সাথে অনেক মজা মজা গল্প করছিলাম, এবার একটু তোমার ঘুরে বেড়ানোর সম্বন্ধে একটু শুনি। একটু আগে শুনলাম তোমার সিকিমে একটা হোমস্টে ছিল, হ্যাঁ, সেটা কবে? বিফোর কোভিড, লেট 2019-এ আমি শুরু করেছিলাম। আচ্ছা ওরাও ছিল, সবাই ছিল। আচ্ছা আচ্ছা তো প্রথমে শুরু করেছিলাম মোটরসাইকেল ট্যুর অপারেটিং নিয়ে। আচ্ছা। তো আস্তে 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 করতে করতে দেখলাম হসপিটাল সেক্টরে আমি মোটামুটি ঠিকঠাকই করছি, হুম তো ওয়াই নট এ হোমস্টে। হুম তো সেই মতো এগিয়ে ওয়েস্ট সিকিমে একটা হোমস্টে লিজে নিলাম। হুম হুম তো কপাল ভালোই তখন সঙ্গ দিল, কোভিড চলে আসলো। হুম হুম তো সেই জন্য ওটা একটু পজ হয়ে গেল। আবার পরের বছর শুরু করলাম সেকেন্ড ওয়েভ। ডিউরিং সেকেন্ড ওয়েভ আই গেস ইট ওয়াজ 22 সালে। আহ, এবার 22 সালেও সেকেন্ড ওয়েভটা আসলো, তখনও কপালটা আরো ভালো সঙ্গ দিল, কিছুটা করতে পারলাম। কিছুটা করার পরে আমি বুঝলাম যে এবার মনে হচ্ছে আমার বিরতি নেওয়া উচিত। তখন বাধ্য হয়ে বন্ধ করতে হলো, অনেক কিছু কারণ নিয়ে, ক্যাপিটাল সবকিছু নিয়ে বন্ধ করতে হলো। বন্ধ করে তারপরে আমি আবার চাকরি জীবনে ফেরত আসলাম, ফেরত এসে আবার ব্যবসা করলাম। মানে ওটা বন্ধ করে আবার চাকরি জীবনে ফেরত আসাটা ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, মানে খুব কঠিন ব্যাপার ব্যবসা থেকে চাকরি জীবনে আসা। আর আমার চাকরি পেতেও প্রচন্ড বেগ পেতে হয়েছিল, কারণ এটা হয় না, বললাম না, এবার একটা চাকরি মানসিকতা মানুষের জীবনে আলাদা। এবার আমাকে একটা অ্যাজ এ স্টার্ট আপ ওনার হিসাবে কেউ চাকরি নিয়ে দিতে চাইছে, ঠিক আছে, মানে এ তো বেরিয়ে যাবে। তো ওটা তো বেগ পেতে হয়েছিল, সম্ভব পেয়ে গেছি। তো ওটা করতে 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 এগেইন মনে করলাম যে না, আবার আমাকে ব্যবসাতে ঘুরতে আসতাম। তো এগেইন আই কেম ব্যাক টু বিজনেস। ধরো তুমি তো হোমস্টে যখন নিয়েছিলে তোমার তো কিছু অভিজ্ঞতা আছে, অনেকেই পাহাড়ে এখন একটা কিছু করতে তো চায়। তো তোমার একটা, যদি তুমি বেসিক 3টে জিনিস কাউকে বলতে চাও যে একটা হোমস্টে করতে গেলে কি কি দরকার? প্রথম কথা দরকার হচ্ছে হলো, আমি যদি মনে করি আমি হোমস্টেটাই করব, আমি হোমস্টেটাই করব। হুম যদি পৃথিবীর রসাতলেও যায়, হুম আমি হোমস্টেটাই করব। আমার যদি পরপর 3 বছর লস হয়, হুম তাও আমি পরপর 3 বছর হোমস্টেটাই করব। হুম এটা হচ্ছে প্রথম কারণ, এই মানসিকতা থাকতে হবে আগে। হুম তারপরে ওই প্রথম 3 বছর যে লড়বো, হুম তার মধ্যে প্রথম যে ফার্স্ট বছরটা আছে, হুম আমি আমার স্টাফদের এবং নিজেকে স্যালারি দেওয়ার জন্য পয়সাটা রেখে দেবো। হুম মানে আমি কোনো এক্সপেক্ট করবো না, বলার কথাটা হচ্ছে হলো, আমি কখনো এক্সপেক্ট করবো না যে প্রথম বছর প্রচুর টাকা ইনকাম করে যাচ্ছি। প্রথম 3 বছর কিছুই হবে না। হুম তো ইউ উইল বিল্ড ইউর এম্পায়ার আফটার 3 ইয়ার্স। মানে প্লেন উঠেছে মার্কেট আকাশে। তো এই মানসিকতা থাকলে হয়ে যাবে, অসুবিধা নেই। ধৈর্যটা খুব দরকার। প্রচন্ড দরকার, পেশেন্স সবকিছু। আর একটা জিনিস হচ্ছে যে হোমস্টে তোমার তো মানে 365 দিনই ফুল থাকবে না, ফাঁকা ওই যাবে। জন্যই তো কারেক্ট, আমি ফাঁকা ব্যবসা যাবে। করব, আমার 12 মাসে আমি ব্যবসা করব, মেরে কেটে 7 মাস, হুম হুম 6 থেকে 7 মাস। এখন সব সিজন দেখতে মানুষ আসছেন পাহাড়ে, হুম কিন্তু মেরে কেটে 7 থেকে 8 মাস হয় না, সেটা 12 মাসই সবাই চায়। হুম 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 কিন্তু ওটাই মানে হচ্ছে হলো, আমি করবো মানে এটা করবোই, ধৈর্য কনসিস্টেন্সি থাকতেই হবে। আর মানে ধরো কোন সময়টা টুরিস্ট বেশি যায় বলে মনে হয় পাহাড়ে? ওই শীতকালটা শেষ হচ্ছে, হুম এই মার্চ, হুম হুম ফেব্রুয়ারি মার্চ, সেই সময় আমাদের নর্থ বেঙ্গলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওই টাইমটাতে। আর এদিকে যখন পুজোর আগে, পুজোর আগে বা পুজোর ছুটিটা। আর সব থেকে বেশি পাহাড়ে যায় হচ্ছে ডিউরিং সামার ভ্যাকেশন অফ কিডস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এইটার সময় পাহাড়ে মানুষ যায় ঠান্ডা উপভোগ করতে, গরম থেকে বাঁচতে। পিকস দেখা যায় না, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, কিন্তু শুধু কাঞ্চনজঙ্ঘা তো না, আমাদের মানালি আছে, হিমাচল প্রদেশ আছে, সব জায়গায় আছে, কিন্তু দ্য ওয়েদার ইজ গুড। মানে হচ্ছে ঠান্ডা ব্যাপার, সবুজ চারিদিক, কুয়াশা ভরা, একটা মায়ার জালে থাকা, এই ব্যাপারটা ভোগ করার জন্য মানুষ যায় ডিউরিং সামার। এমনি অ্যাজ এ তুমি যে একটা টাইমে তো হোমস্টে ওনার ছিলেই, তোমার এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে মানে খুব বিটার এক্সপিরিয়েন্স? আই ফিল লাইক এভরি টাইম লার্নিং। ট্রু। হ্যাঁ। ঠিক আছে, তো খারাপটা মানে হি শি অর দে আর টিচিং সামথিং। এরকম কোনো একটা অভিজ্ঞতা কিছু শেয়ার যেমন করতে চাও? হোমস্টেতে এরকমও হয়, খাওয়া শেষ হয়ে যায় বা খাওয়া নষ্ট হয়ে যায়, অথবা ক্লায়েন্ট টাকা দেয় না, না দিয়ে চলে যায়। তো এগুলো খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হয়। ওই ক্লায়েন্টটাকে সেকেন্ড টাইম আমার ভিজিট করে, আমার মোটো এও পয়সাও দেবে না, কিন্তু ওর কাছ থেকে পয়সা নেবো, ওকে সেকেন্ড টাইম আনবো।
তো এই জিনিসগুলো মাথায় রাখতে হয়, এইগুলো জিনিসগুলো খুব বেটার এক্সপেরিয়েন্স। সবাই তো সমান না, হাতের পাঁচটা আঙুল সমান হয় না। আর হয় চলতে থাকে, মানে মানুষ পয়সা দিয়ে যখন ঘুরতে আসবে সত্যি তারাও দের আর্নিং মানি, মানে প্রচন্ড হার্ড অ্যান্ড মানি থাকে সেগুলো, তারাও যখন পয়সাটা ইনভেস্ট করে একটা কোনো জায়গাতে অবভিয়াসলি সব থেকে বেশি যেটা পায় সেটা নিয়ে যেতে চায়, আমরাও দিতে চাই। কিন্তু একটা জায়গায় কখনো ক্ল্যাশ হয়, ওই ক্ল্যাশ গুলো আমাদের খুব সুন্দর মিষ্টি ভাষায় কথা বলে ম্যানেজ করতে হয়, কারণ আমরা সবসময় সার্ভিস দেওয়ার জন্যই আছি, ওটা আমাদের প্যাশন থেকেই ব্যবসাটা করছি। তো এই জিনিসগুলো থাকে, মানে সবসময় থাকবে। আমাকে যেমন বাজার করতে হতো প্রায় বড় বাজারে যেতে হতো 5 কিলোমিটার, আর ছোট বাজারটা প্রায় 1.5-2 কিলোমিটার মতো, পুরোটাই কিন্তু পাহাড়ে হেঁটে নিচে নেমে হেঁটে, ঠিক আছে। আর যখন 5 কিলোমিটার আমরা নিচে গাড়ি রাখা তখন যেতাম। তো এই চ্যালেঞ্জেস গুলো আছে, সব জায়গাতেই আছে। মানে আমার কোনো গাড়ি ফিক্স করা ছিল না, কারণ আমার নিজস্ব 4 হুইলার ছিল না, আমি আমার বাইকেই করতাম, লোকাল গাড়িতেই করতাম। তো এই কঠিন জায়গাগুলো প্রথমে থাকবে, এগুলো ছিল। তারপরে স্টাফ যারা রাখবে, মানে তাদেরকে ম্যানেজ করা, স্টাফ ম্যানেজমেন্ট ইজ ভেরি ডিফিকাল্ট টাস্ক, ভেরি ডিফিকাল্ট টাস্ক, কারণ তারাও এন্ড অফ দ্য ডে দে আর ডুইং দেয়ার জব, চাকরি করতে আসছে, তাই তো? আমরা কিন্তু মানে আমি এই প্রশ্নটা তোমাকে এই কারণেই করছি, বিকজ আমি যেহেতু আমার নিজেরও যেহেতু ছোট্ট একটা প্রপার্টি আছে, আমি সেটা ম্যানেজ করি। কোথায়? তো দারহাটা, হুগলি। আচ্ছা। তো স্টাফ ম্যানেজমেন্ট ইজ আমার মনে হয় একটা প্রপার্টি বা একটা রিসর্ট দাঁড়িয়ে থাকে না স্টাফের উপর, স্টাফ গুলো কতটা ভালো, একটা কোম্পানি দাঁড় করাই তার স্টাফরা। হ্যাঁ, এবার সেই তাদেরকে ভালো করে রাখা এবং তাদেরকে খুশি রাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট। 18 বছর তাদেরকে, মানে আমি এখনো যে বিজনেস করছি বা এই করছি, আমার স্টাফ কিন্তু আমার কলিগস, আমি কিন্তু বস নই। ও যা করছে ওদের সাথে আমি সেম ভাবে খিল্লি করছি, কাজের সময় কাজ করছি, শাসন করার সময় শাসন করছি, হাসার সময় হাসছি, মানে এরকম ভাবে আমি কাজ করি, ঠিক আছে। তো আমি মনে করি এরকম ভাবে, মানে এবার হাতের পাঁচটা আঙুল সমান, আমরা বলছি হয় না, ঠিক আছে। এবার কেউ চাইছে না কাজ করতে, ঠিক আছে ভাই করিস না, কি আছে, তুই দেখে না তাহলে অন্য জায়গায় আমি কি করবো, আমাকে তো চলতে হবে আমার মতো করে, না? সাথে হোমস্টে নিয়ে অনেকক্ষণ গল্প করলাম, এবার অনেকক্ষণ ধরে যে প্রশ্নটা করতে ইচ্ছা করছে, এই যে বাইকে করে ঘোরা, এটা কবে থেকে শুরু? বাইকে করে ঘোরা প্র্যাকটিক্যালি শুরু 2012 সাল থেকে। আচ্ছা। বাইক আমি চালানো শিখেছি নিজেই, ক্লাস 8-এ পড়তাম। মামার বাইক ছিল সে RX-100, তারপর লিভেরও আসলো, ওই বাইক ধুতাম মুছতাম না বলে নিয়ে বেরিয়ে যেতাম। তো আমি নিজেই শিখেছি, আমাকে কোনো শেখায়নি, তবে থেকেই নেশা। ওই করতে 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 নিজের বাইক কেনা হলো, তারপরে 2012 সাল থেকে টুকটাক ছোট ঘোরা। আমার প্রথম বাইকে করে ঘুরতে যাওয়া ছিল মন্দারমণি। আচ্ছা। প্রথম। তারপরে ভালো লাগলো, এই যেতে 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 আমার মোটামুটি 15-16 বার মন্দারমণি চলেই গেলাম, এত ভালো লাগে। তখন শুধু বাইকে করেই যেতাম? বাইকে করে যেতাম আমি। এখন পাবলিক। কোন সাল বললে? 2012, যখন সবাই বলছিল নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, মানে তখন কিন্তু এত বাইকে করে বা গাড়ি করে মন্দারমণি যাওয়ার এটা ছিল না, তখন লোক ওই ধর্মতলা থেকে বাসে করেই যেত। হ্যাঁ, বা ট্রেনে করে। ট্রেন ছিল, ট্রেন মনে ছিল না, দীঘার ট্রেনটা কি ছিল তখন? ট্রেনটা ছিল বোধহয় কাঁথি বা কোথাও একটা নামতে হতো, আমি নট শিওর। কিন্তু বাইকে বা গাড়ি করে যাওয়ার ট্রেনটা কিন্তু 2012-তে তখনও অতটা আসেনি, না মনে হয়, তখন মন্দারমণি এইরকম মন্দারমণিও ছিল না 2012-তে। হ্যাঁ, রাইট, আমি বলছি, এটাই মনে বলছি, মনে পড়লো। আমি বাইকে যাওয়ার আগে বাসে করে গেছিলাম মন্দারমণি, মনে পড়ছে, বেলঘড়িয়া বাস ডিপো থেকে। আচ্ছা। বেলঘড়িয়া বাস ডিপো থেকে আমি বাসে করে গেছিলাম, তারপরে এই বাইকে যাওয়াটাই শুরু হয়েছিল। আচ্ছা, তারপর থেকে বাইকে। তখন মন্দারমণি মানে একটা স্বাধীন জায়গা ছিল, মানে আমি সারা রাত আমি বিচে শুয়ে থাকতে পারবো, কেউ কিছু বলবে না, সারা রাত আমি গল্প করতে পারবো, কেউ কিছু বলবে না। এখন জিনিসটা অন্যরকম, সিচুয়েশনটা অন্যরকম হয়ে গেছে বা চেনা হয়ে গেছে, মানুষের জন্যই হয়েছে, সেটা বলে লাভ নেই। আমি একটু ঠোঁট কাটা কথা বলি, এই জন্যই, মানে এটাই ব্যাপার। মানে তখন মন্দারমণি খুব ভালো ছিল। আমি এখন জানি না এখন মানুষ পায় কিনা, ওই যেন পুজো দিই লক্ষ্মী করি, হয় না, তখন কুড়িয়ে পেতাম আমি, তারপর এখন পাইনি। না, এখন তো মানে এখন লোকে মন্দারমণি কেন যায়, মানে আগে লোকে কেন যেত, সমুদ্র দেখতে যেত, এখন
এখন মন্দারমণি লোকে কেন যায়? এটা একটু ডিপ কোশ্চেন, মানে হ্যাঁ। এর অনেক উত্তর আছে। এখন মন্দারমণি কেন যায়? এখন মন্দারমণি কেন যায়? কেন Why? যায়? কেন Why? যায় মন্দারমণি? কেন? লোকে এখনো পর্যন্ত আমার মনে হয় দীঘা যায় সমুদ্র স্নান করার জন্য, কিন্তু মন্দারমণি লোকে কেন যায়? কেন যায়? কেন? কেন পার্টি যায়? করতে যায়। পার্টি করতে যায়। কোন পার্টি করতে যায়? কোনো পলিটিক্যাল পার্টি নয়। কি পার্টি করতে যায় সেটা আর বললাম না, ঠিক আছে? তো দীঘাতে যেমন আমি এখনো দেখেছি যে লোকে স্নান করছে বিচে, হ্যাঁ। মন্দারমণিতে আমি লাস্ট যখন মন্দারমণি গেছি, আমি কোনো বিচে লোককে স্নান করতে আমি দেখিনি। না, আমি করতাম। মানে খুব কম, একজন দুজন। মানে ইনফ্যাক্ট আমি কিছুদিন আগে পুরী গেলাম। আমি ছোটবেলা থেকে যতবার পুরী গেছি, এটা বোধহয় 4 নম্বর বা 5 নম্বর পুরী গেছি আমি, খুব একটা বেশি পুরী যাইনি। আমি লাস্ট যখন অব্দি পুরী গেছি, আমি স্নান করতে দেখেছি। এবারও পুরীতে গিয়ে দেখলাম লোকে স্নান অত করছে না, মানে হ্যাঁ একটু বিচে বসছে, একটু পা ডোবাচ্ছে, চলে আসছে। মানে লোকে কিন্তু ঘুরতে যাওয়ার পারসেপশন গুলো অনেক বদলে গেছে, যদি তুমি ভালো করে দেখো, যদি ভালো করে ভাবো। কঠিন কথা বলে দিলে আবার লোকে আমার গালাগালি করবে। না না, করবে না, করবে না। না না, ব্যাপারটা কি মানে আমি এখন ঘুরতে গেলে ক্যামেরা নিয়েও যাই না, নিয়ে গেলেও ছবি কম তুলি, কারণ আমি দেখি জায়গাটা, আচ্ছা এটাই মনে রাখতে পারবো আচ্ছা। যদি পাগল না হয়ে যায়। বাকি ওই ক্যামেরার ছবিগুলো হার্ড ডিস্কে টিভিতেই ভর্তি হয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ। আমি এখন খুব কম খুলে দেখি অরুণাচল প্রদেশে আমি গিয়ে কি করেছিলাম, কিন্তু আমার মনে আছে এখনো মনে আছে যখন মস্ত দেখেছিলাম। আমার যেটা অসুবিধা হয়, আমি বলছিলাম, আমি মানে কিছু বছর আগে অব্দিও যখন বেড়াতে যেতাম, তখন হার্ডলি কিছু ছবি তুলতাম, বেশি তুলতাম না। তারপর একটু একটু করে যখন একটু অনেকের সাথে ঘুরতে যেতে শুরু করলাম, স্পেশালি ক্যামেরার পেছনে যে আছে তাদের সাথে যখন যাওয়া শুরু করলাম, ওরকম ভিডিও করতে ভালোবাসে রাস্তার। তুখর করে সবাই করে, এটা করা উচিত, কিন্তু আমি একটা মানুষ, আমি এরকম তাকিয়ে থাকি। হয়তো ওরা বলে একটু ক্যামেরাটা দে তো, ক্যামেরা একটু ফোনটা দে তো, এটা ভিডিও তুলি এই করে করে আবার। কিন্তু বাড়ি আসার পর মনে হয়, ইস আমি তো এই জায়গায় ভিডিওটা নিলাম না, নিলে বেশ একটু ভালো হতো, একটা ভালো রিল বানাতে আর পারতাম। ইদানিং যাবত আমি চূড়ান্ত আনসোশ্যাল হয়ে গেছি। আমি ছবি আমার ঘুরতে গিয়ে লোকজন ডেকে ডেকে ছবিতে নিয়ে আসে, ডেকে ডেকে ছবি তোলে। ঠিক আছে, কেন এরকম একটা পরিবর্তন কেন? হয় না মানে ঠিক আছে, দেখছি আমি যেমন ভাস্কারে গিয়ে গান বরঞ্জনের নিচে গিয়ে বসে থেকে দেখবো, ব্যাস দ্যাটস ইট, হুম, এইটুকুই। হুম হুম হুম। তারপর বাড়ি চলে আসবো। হ্যাঁ মনে আছে, আমি ওখানে দাঁড়িয়ে যাচ্ছিলাম, হঠাৎ রিয়েলাইজ করলাম অনেক জল, একটু বাইক থেকে নেমে জল থেকে দাঁড়া করাই এরকম করে মাথাটা তুলে তাকিয়ে দেখলাম, ও আমি তো কমরে আমি রিয়েলাইজ করিনি আমি এত অফরোড ছিল, এখন তো রাস্তা হয়ে গেছে টার্ন ব্যাকের। হ্যাঁ, হ্যাঁ। তারপর আমি তুমি চাওয়ানো কবে গেছো? মানে কতদিন আগে? 2022 সালে সেটাও গেছি। কি বাইকে? হ্যাঁ বাইকে। পুরোটা বাইকে? না আমি এখান থেকে চালিয়ে যাই, আমি কেন সব চাপ নিই না এখন। কোথা আমি থেকে? বাইক চণ্ডীগড় তো দিল্লিতে পাঠিয়ে দিই। আচ্ছা, মানে তোমার নিজের বাইকটাই পাঠিয়ে দাও? আমার বাইকে পাঠিয়ে দিই। কিভাবে পাঠাও? কুরিয়ার আছে, ট্রেন আছে। আচ্ছা, মানে কিরকম খরচা লাগে এগুলো? বাইকটা পাঠিয়ে দিচ্ছ যে? এখন একটু বেড়ে গেছে, মোটামুটি 8-9 হাজার টাকা লাগে আচ্ছা, বাই কুরিয়ারে। ট্রেনে একটু কম লাগে, একটু মানে অনেকটাই কম লাগে। অনেকটাই। কিরকম তাও ট্রেনে লাগে? ট্রেনে লাগে মোটামুটি 3.5 থেকে 4 হাজার টাকা মতো। মানে একজনের টিকিটের দাম হ্যাঁ। অলমোস্ট, হ্যাঁ। বা একটু বেশি? ট্রেনের টিকিটের দামটা তো বেশি না, না, মানে ট্রেনের- তুমি বোথ ওয়ে বলছো? একদিকে না একদিকের বলছো? একদিকের। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। এগুলো কিন্তু আমরা জানতাম না, আমি তো জানতামই না। তো এগুলো বাইক পাঠিয়ে দিই আমরা। তারপর ওখান থেকে বাইক কালেক্ট করে যেগুলো ভাঙলো সেগুলো আমি জানি কোনটা ভাঙতে পারে, বাইকের ভাঙবে সেই জিনিসগুলো এক্সট্রা নিয়ে যাই, বা পাশে গ্যারেজ থাকলে আমি সারিয়ে নিই। আমরা একদিন হাতে রাখি আচ্ছা এই সমস্ত কাজগুলো করা। আচ্ছা, তারপর আমার কথা বললো, মানে এটা তো তাহলে ব্যাপারটা ভীষণ এক্সপেন্সিভ। মানে তুমি এখান থেকে তুমি যাচ্ছ, জীবনটাই তো এক্সপেন্সিভ, বেঁচে থাকাটাই তো এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ কিছু পয়সা দিয়ে হয় না তো। না মানে ধরো তুমি এত বছর ধরে বাইক রাইড করছো, এত জায়গা ধরো ঘুরেছো, মনে পড়ে পরপর কোথায় কোথায় গেছো বাইকে করে? আর কঠিন কোশ্চেন। এই রে, কোন সাল থেকে বলতে হবে? একদম প্রথম থেকে, বাইকে করে মন্দারমণি থেকে শুরু করো। 2012 সালে মন্দারমণি, তখন মন্দারমণিতেই সীমিত ছিলাম। আচ্ছা, এই আশেপাশে বিষ্ণুপুর, তারপরে হুম হুম অযোধ্যা পাহাড়, হুম। এই সমস্ত ব্যাপারগুলোর মধ্যে ছিলাম। হুম। 2013 সালে কি হলো? হ্যাঁ 2013 সালে সিকিম ছিলাম। সিকিমে অনেকবার গেছি এসেছি, মন্দারমণির মতো বহুবার গেছি এসেছি। আচ্ছা, সিকিম, দার্জিলিং, আমার নর্থ বেঙ্গলটা আর কি বেসিক্যালি, হুম, ডুয়ার্স, এইসব জায়গাগুলো প্রচুর হুম, ঘুরেছি। তখন 2014 সালে মনে হলো একটুখানি স্টেটের বাইরে যেতে হবে। হুম, তখন একটু মানে অতটা হয়তো জানতাম না, ম্যাচিওর ছিলাম না,
যে এখন তো মোটরসাইক্লিং কমিউনিটি বাইকিং ব্যাপারটা মানে একটা রাইডিং ব্যাপারটা এসছে। আমার কাছে তখন ব্যাপারটা ছিল বাইকে করে ঘুরতে যাবো, দ্যাটস ইট, ঠিক আছে। আচ্ছা তো কোথায় যাব কোথায় যাব কোথায় যাব, তারপরে একটু অফবিট ট্রিপই সিলেক্ট করলো। আমি আমার ওয়াইফ সুদেশনা, তখন বিয়ে হয়নি আমাদের, আচ্ছা তো আমরা দুজনে ঠিক করলাম অরুণাচল প্রদেশ যাবো। নাইস, আমার ভীষণ প্রিয় জায়গা। তো টিল ডেট পুরো ভারতবর্ষের মধ্যে পুরো ভারতবর্ষ আমার খুবই সুন্দর লাগে। সব থেকে প্রিয় জায়গা হচ্ছে আমার নর্থ ইস্ট। নর্থ ইস্ট যদি কোনো স্টেট প্রিয় জায়গা হয়ে থাকতো সেটা অরুণাচল প্রদেশ। এখনো আমি একবারই গেছি, তাও আমি এখনো বলবো এত সবুজ, এত মানে সুন্দর ল্যান্ডস্কেপ, মানে মায়াবী, মায়াবী। একদমই তাই। কারণ এই যে আমরা এত ঘুরি, মোস্টলি পাহাড় ঘুরি, সমুদ্র খুব একটা আমরা কেউই খুব একটা সমুদ্র সি লাভার নই, তো সব পাহাড়টাই বেশি ঘুরি। অরুণাচল প্রদেশটা না, ওটা থেকে বেরোতে পারিনি। আমিও একবারই গেছি অরুণাচল প্রদেশ ইজ সামথিং ডিফারেন্ট। ওখান থেকে আমিও বেরোতে পারি না, মানে এত শুধু আমি তোমাকে সবুজের জন্য বলছিলাম, ল্যান্ডস্কেপ বা সবুজ ঠিক আছে, রাস্তাঘাট মানুষজন আমার এত হ্যাঁ, আমি আরেকটা কথা, অরুণাচল প্রদেশ মানে বলছি বলে কিন্তু আপনারা মনে করবেন না খুব রাস্তা ভালো টার্ম্যাক রাস্তা, একদম ভাঙাচোরা রাস্তা, রাস্তা কি জায়গায় নেই যেখানে গুগল ম্যাপে দেখাচ্ছে রাস্তা আছে সেখানে রাস্তা নেই। তো এই জন্যই আমার ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আমরা দিরাং থেকে তাওয়াং যাওয়ার দিনকে আমাদের যে ড্রাইভার ছিল, ওনাকে আমার সারা জীবন মনে থাকবে। উনি আমাকে বলেছিল যে এখানে চুপ ভ্যালি বলে একটা জায়গা আছে, তো চুপ ভ্যালিটা খুব সুন্দর। আপনি, ও দেখেছিল আমি খুব ফুল ভালোবাসি, মানে ওয়াচ করেছিল যে রাস্তা দিয়ে যাচ্ছি ফুল তুলছি, ফুল তুলে ছবি তুলছি, হয় আর কি। তো আমাকে বলছে আপনি এত ফুল ভালোবাসেন, আপনাকে চুপ ভ্যালিতে নিয়ে যেতে পারি, আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমার নিজের খুব প্রিয় জায়গা, আপনি চুপ ভ্যালি হয়ে তাওয়াং ঘুরতে পারেন, একটু রাত হবে। তাই বললাম ঠিক আছে, কোনো চাপ নেই, যদি নিয়ে যেতে চাইছে। আমাকে বললো যে এরকম পাহাড়ের এই চারপাশ সরু রাস্তার চারপাশটা না পুরো কসমস ফ্লাওয়ারে ভর্তি, কিন্তু রাস্তা কিন্তু খুব খারাপ, এরকমও হতে পারে যে রাস্তা হারিয়ে ফেলতে পারি আমি, কিন্তু মানে কথা দিতে পারছি না, টাইম লাগতে পারে। হ্যাঁ ঠিক আছে। আমি বললাম আপনি তো লোকাল বলছে হ্যাঁ লোকাল পৌঁছে যাবো। সে যাচ্ছি তো যাচ্ছি, মানে এমন একটা রাস্তা আসলো না, মনে হলো পৃথিবীর অন্য একটা প্রান্তে চলে গেছি। সে এমন ঘন জঙ্গলের ভেতর দিয়ে খুটখুটে অন্ধকার, কিন্তু বাইরে দিন তখন বেলা 10টা-11টা বাজে। সেই রাস্তা থেকে বেরিয়ে না পুরো পাথরের রাস্তা, মানে মনে হচ্ছে ওগুলো আমরা সিনেমাতে দেখি, মানে পাথরের রাস্তা, আশেপাশে কোনো গাছপালা নেই, চারদিকে পাথর। মানে সেই সব পেরিয়ে আমরা চোখ ভ্যালি থেকে পৌঁছেছিলাম, অ্যান্ড ইট ওয়াজ বিউটিফুল। মানে আমি চোখ ভ্যালি থেকে কোনো মানে ভুলতেই পারবো না, মানে পাহাড় আর সত্যি দুদিকে কসমস ফ্লাওয়ার ফুটে আছে, মানে অপূর্ব সুন্দর। আমি ওখানে গিয়ে বোধহয় একটা কি দুটো ছবি তুলেছিলাম, আর কিচ্ছু করিনি, চুপচাপ বসেছিলাম, দাঁড়িয়েছিলাম। তারপর খানিকক্ষণ পর যিনি দাদা ছিলেন উনি বললেন যে ম্যাডাম দেরি হয়ে যাচ্ছে, তাওয়াঙে তো আমাদের ঢুকতে হবে, খুব ঠান্ডাও পড়ে যায়, তাওয়াং কিন্তু খুব ঠান্ডা, চলুন বেরিয়ে যাই। বেরোতে ইচ্ছা করছিল না, বাট বেরোলাম আর কি। কিন্তু আমি সবাইকে বলি যদি ড্রাইভার ভালো হয় তাহলে একবার চুপ ভ্যালিটা ঘুরে আসার জন্য, মানে ভীষণ সুন্দর। দারুণ জায়গা, দারুণ এই এক্সপেরিয়েন্সটা এটা সারা জীবন থাকবে। হ্যাঁ, মানে ওই যে তুমি বললে যে দেখি, আমার ওখানে একটা মাঝে মাঝে আমি ওরকম একটা চলে যাই, মানে আমি দেখছি সারা জীবন মনে থেকে যায় যে ওই জায়গাটা সত্যি অরুণাচলের মতো সুন্দর জায়গা। আমি যে খুব হিমাচল লাভার, আমি খুব একটা সিকিম বা আমাদের দার্জিলিং এর দিকে যাই সেটা কিন্তু নয়, যাই না তার অনেক কারণ আছে, এক্ষুনি বললে লোকে খুব গালাগালি করবে। না সেটাতে আমিও বলবো, বললে লোকে আমার গালাগালি করবে। তো সেই জন্য আমি একটু হিমাচল, আমার বহিরাগত বলতে পারে। হ্যাঁ বহিরাগত, হ্যাঁ। তো সেই জন্য আমি ভীষণ হিমাচল লাভার, কিন্তু তাও আমার অরুণাচলটা মনে হয় যেন ওটা থেকে ভালো এখনো অব্দি কিছু দেখেছি বা এক্সপিরিয়েন্স, যেটা তুমি একটু আগে বললে, এটা বোধহয় না কখনো হয়েছে। আচ্ছা, চুপ ভ্যালি অরুণাচলের গল্প তো হলো, এবার আমি একটু তোমাকে জিজ্ঞাসা করি, বাইকেই আবার ফিরে আসছি। সেটা হচ্ছে যে তুমি 2 দিনের ট্রিপে যাচ্ছ, ডিফারেন্ট ব্যাপার। ধরো তুমি একটা 2 সপ্তাহ ট্রিপে যাচ্ছ বা 10 দিনের ট্রিপে যাচ্ছ, তো একটা বাইকিং ট্রিপে তো তুমি চাইলেই অনেকটা লাগেজ নিয়ে যেতে পারো না। বেসিক কোন কোন জিনিসটা ইম্পর্টেন্ট যেটা বাইকিং এর টাইমে তুমি সেইভাবে প্যাকিং করতে পারো? এগুলো শেখার, মানে আমিও শিখেছি। প্রথম সবকিছু নিয়ে যেতাম, বাইক ব্যারি করে নিয়ে যেতাম, তারপরে বুঝতে পারলাম ওখানে গিয়ে যে আমি এই কটা জিনিসই ইউজ করছি। যেমন স্পেসিফিক্যালি এখন আমি চেষ্টা করি যে প্যান্টটা পরে আমি যাব, হয়তো আমি ফ্লাইটে করে আজকে ব্যাঙ্গালোর বা কলকাতা থেকে চণ্ডীগড় পৌঁছালাম, এই প্যান্টটা পরে গেলাম, সেই প্যান্টটা পরেই আবার ফেরত আসবো, ওটা রেখে দেবো ভাঁজ করে। তারপরের দিনকে যেটা পরে রাইডিং প্যান্ট আমার আলাদা, ওইটা পরেই পুরো রাইডিং পরে, আনলেস সেটা পুরো ভিজে যাচ্ছে। আচ্ছা,
আর আন্ডারগার্মেন্টস বেশি নিতে হয়, হুম ইনার ওয়্যার বেশি নিতে হয়। হুম হুম এটাই বেশি নেওয়ার মধ্যে এটাই ইনার হুম ওয়্যার্স। হুম বাকি স্নান করার সুযোগ পেলে স্নান করে নেবো, না হুম করলে না করবো, হুম। আবার ওই প্যান্টটা পরে ওই জামাটা পরে ফেরত আসবো। ঠিক আছে। প্যাকিংটা খুব ট্যাক্টফুলি করতে হয়। আর ঠান্ডা জায়গায় গেলে যদি বাইকে হয়, সমস্যা হয়ে যায় দুটো জ্যাকেটে। এবার রাইডিং জ্যাকেট পরে তো আমি একটা ভালো জায়গায় যেতে পারবো না, রাইট? হুম তো সেখানে একটা এখন যেমন সহজলভ্য সবকিছু, ফেদার জ্যাকেট, গুজ ফেদার আগেও ছিল, হুম ফেদার জ্যাকেট একটা নিয়ে নিলাম, হালকা, হুম এইটুকু হয়ে যায় 500 গ্রামের মধ্যে। হুম আর রাইডিং জ্যাকেট যেটা আছে, হুম আর টি শার্ট বা সোয়েট শার্ট, হুম একটা কি দুটো ম্যাক্সিমাম। হুম। এই আর মেডিসিন মেডিসিন যা লাগবে, জ্বর, মোটামুটি। সর্দি, কাশি, পেট খারাপ, হুম হুম হুম। তা বলে আমি যুদ্ধ করতে যাচ্ছি মেডিসিন নিয়ে চলে গেলে হবে না। আচ্ছা, আর একটা কথা বলো, ধরো আমরা যখন কোথাও একটা বেড়াতে যাই, তার আগে তো নিজেদের একটা যত্ন নিই। ধরো এটা খাবো না, শরীর ঠিক রাখতে হবে, এতদিনের জন্য বেড়াতে যাচ্ছি। একটু ডিসিপ্লিন লাইফ লিড করতে হয়। হ্যাঁ। যদি 2 মাস আগে থেকে প্ল্যান করি বা 3 মাস আগে থেকে হ্যাঁ। প্ল্যান করি, তাহলে ওই 3 মাসটা অবশ্যই ওয়ার্কআউট করতে হবে, স্ট্রেন্থ ট্রেনিং করতে হবে, খাওয়া ঠিক করে করতে হবে, এবং ভিটামিন সি বা মাল্টিভিটামিন ট্যাবলেট সেই 3 মাস টানা খেতে হবে। আচ্ছা, এবার তুমি ধরো নিজের তো যত্ন হলো, বাইকটাও তো তোমাকে এতদিন বাইকে যেরকম চালালাম, বাইকটা মেনটেনেন্স অবশ্যই করতে হবে। হুম হুম যাওয়ার বেশ কিছুদিন আগে সার্ভিস করব, হুম হুম। যারা চেঞ্জ করব, কারণ সার্ভিস করার পরে বাইকের বিহেভিয়ার একটু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা। তো সেই বিহেভিয়ারের সাথে আমার হাত পা, মানে বাইক জিনিসটা কি, নিয়ে যাবো 4 চাকা বা বাইক, হুম হুম আমার রক্তের সাথে কাজ করবে, অটোমেটিক কাজ করবে। হুম হুম তো ওই বিহেভিয়ারের অ্যাক্টগুলো চেঞ্জ হওয়ার জন্য কেউ চালিয়ে নিয়ে বাকি যেগুলো চেঞ্জ করে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নিয়ে যেতে হয়। হুম আর এখন তো বাইক অনেক রিলায়েবল হয়ে গেছে, আগের মতো তো বাইক নেই। হুম হুম আগেও রিলায়েবল ছিল, অতটা হয়তো ছিল না। হুম তো বাইকে কোনগুলো ছিঁড়তে পারে, যেমন ক্লাচ কেবল ছিঁড়তে পারে, এক্সেলারেটর কেবল খুব কম ছেড়ে, থ্রোটল কেবল এখন খুব কম ছেড়ে, সেটা রিপেয়ার করা জানতে হয়। হুম হুম এখন তো টিউবলেস সবকিছু, হুম তো টিউবলেস ভেরি ইজি, হুম ফুটো ঢুকিয়ে বের করে আবার বের করে নিয়ে আসা। তারপরে আগে আমরা পাম্প দিতাম, হ্যান্ড পাম্প নিয়ে যেতাম বা ফুট পাম্প নিয়ে যেতাম, দ্যাট ওয়াজ ভেরি ওয়েটিং। হুম এখন যেমন ইনফ্লেটার এসে গেছে ছোট ছোট, হুম তো ইনফ্লেটার। আর খারাপ হওয়ার মধ্যে মনে হয় না আর কিছু আছে। ক্লাচ প্লেটটা চলে যায় যদি ক্লাচ আমরা খুব ধরে চালাই, তাহলে হুম বাকি লাইট চেক, ওয়্যারিং চেক সব আমরা সার্ভিসে চেক করে নিয়ে যাই। হুম এই হচ্ছে মিনিমাম বেসিক বাইক রিকোয়ারমেন্ট। হয়তো আমি বাইক পড়ে গিয়ে আমার ক্লাচ লিভারটা ভেঙে গেল, হুম বা ডান দিকে পড়ে গিয়ে, যে ডানাতি হয় সে বাঁ দিকে পড়ে, বাঁ থেকে ডান দিকে পড়ে, হুম ঠিক আছে? তো লিভার ভেঙে যায়, তো লিভারের একটা কপি মানে এক্সট্রা পার্ট নিয়ে যেতে হবে। লিভারটা যার সাথে থাকে ইয়ক বলে, ইয়কটাও নিয়ে যেতে হয়। এগুলো আগে করতাম, তো একটা হয় না, মানে হতে 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 ঠিক আছে ভেঙে গেলে চালিয়ে নেবো। এখন আর খুব কম নিয়ে যাই। বা হ্যাঁ, আমি রাস্তায় মানাং যদি এখন যাই, আমার মানাং সম্বন্ধে কোনো আইডিয়া নেই, মানাং যাওয়ার ইচ্ছা আছে, তো মানাং নিয়ে গেলে হয়তো আমি একটা এক্সট্রা ক্লাস লিভার নিয়ে যেতে পারবো, কারণ আমি জানি ফেলবো, কারণ আমি পিলিয়নে যাই, আমার পেছনে আমার ওয়াইফ থাকে। আচ্ছা। তো পড়ে যাওয়ার চান্স আছে, ভেঙে যাওয়ার চান্স আছে। আর বাইক থেকে পড়ে যাওয়াকে আমি কোনো ফেইলিয়ার বলে মনে করি না, ওটাকে আমি অ্যাচিভমেন্ট বলেই মনে করি। কারণ আমি পড়ে যখন গেছি তো অনেক মজা মানে হয় না, এবার আমার লজ্জা নেই, ঠিক আছে, এবার আমি ভালো করে চালাবো। পড়ে যাওয়ার পরে গাড়ি চালানো আরো বেশি ভালো হয় আমার কাছে, অনেকের কনফিডেন্স পড়ে যায়। এইগুলোই মানে ছোটখাটো জিনিসগুলো। তারপরে ফিউজ, এখন তো খুব ডিজিটালাইজড হয়ে গেছে, কিন্তু ফিউজটা সব গাড়িতেই আছে। নতুন গাড়ির ফিউজ কখনো খারাপ হয় না, খুব কপাল খারাপ না থাকলে। সে ফিউজ দেখতে হয়, ফিউজের কিছু ফিউজ নিয়ে যেতে হয়, এই ব্যাপারগুলো আছে। এখন তো মোস্ট অফ দ্য বাইকস এলইডি লাইট, হ্যালোজেন বাল্ব আর নেই, তো লাইট নিয়ে কোনো প্রয়োজন নেই। এই এখন সবই মিনিমালিস্টিক হয়ে গেছে। এইটুকুই। রেইনকোট অবশ্যই লাগবে, কারণ পাহাড়ে কখন বৃষ্টি আসে নোবডি নোজ অ্যাবাউট দ্যাট। রেইনকোট অবশ্যই লাগবে। আর একটা জিনিস ওষুধের মধ্যে সবসময় ক্যারি করতে হবে, সেটা হচ্ছে হলো হয় ইলেকট্রল, আমি ব্র্যান্ড বলছি, অথবা কোনো ওআরএস টাইপের জিনিস, ঠিক আছে, এইটা সবসময় ক্যারি করতে হয়। আর এমনি ধরো যারা তুমি তো অনেক বছরই চালাচ্ছ বাইক, মানে পাহাড়ে গেছো, এতগুলো জায়গা কভার করেছো। আমরা কলকাতা বা সমতলে যখন গাড়ি চালাচ্ছি একরকম, কিন্তু পাহাড়ে তো একদম অন্যরকম বলে আমার ধারণা। তখন রোড সেন্স গুলো থাকাটাও তো খুব দরকার। সমস্যা কি হয়, আমরা যখন কলকাতা জায়গা আছি তখন খুব অ্যাওয়ার হয়ে থাকি কে কোন দিক দিয়ে কখন ঢুকছে, রাইট? এই অ্যাওয়ারনেসটা পাহাড়ে থাকাও দরকার। পাহাড়ে এসে গেলে আমরা প্রকৃতিতে ভেসে যাই।
নজরহাটি দুর্ঘটনাহাটি, ওই পাহাড় হাঁটাতেও ব্যাপারটা খুব মানে দেখতে হয় যে আমি কোন দিক দিয়ে যাচ্ছি কোন দিক দিয়ে আসছি। যদি পাহাড়ের ড্রাইভার খুব ভালো হয় তারা হর্ন দিতে পছন্দ করে না। ইদানিং যাবত এখন হয়তো দেয়, বলছি না, বললে অনেক গালি দেবে, নর্থ বেঙ্গলে দেয় বলি না। তো নর্মালি পাহাড়ের লোককে হর্ন দিতে হয় না, খুব ন্যারো বেন্ডেও মানুষ হর্ন দেয় না, এরকম পিন কার্ভে কোনো হর্ন দেয় না, যে যার সাইডে চলে। তো একটুখানি দেখে চললে চালানো যায়। আর কিছু টেকনিক্যাল স্কিলস এর প্রয়োজন হয়, সেগুলো ওভার দ্য টাইম চালাতে অভিজ্ঞতায় চলে আসে। আর এই যে আমাদের মধ্যে না থাকে না ওভারটেক করার ব্যাপার, আমার দরকার হলে আমি ওভারটেক করবো, আমার দরকার না হয় ওভারটেক কেন করবো। আমার যেমন আমার একটা অসুবিধা আছে, এটা ওসিডি বলতে পারো। আমার সামনে দিয়ে কোনো গাড়ি গেলে আমার খুব বিরক্তি লাগে পাহাড়ে। হয় ওকে ছেড়ে দিয়ে অনেকটা আগে চলে যাক, অথবা আমি ওকে ওভারটেক করে যাই। আবার অনেকের আছে পেছনে কোনো গাড়ি চলে বিরক্তি লাগে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো মানে মাইনর ব্যাপার, এগুলো চালাতে অভ্যাস হয়ে যাবে। মানে আমার বলা বক্তব্য হচ্ছে, রাস্তায় চললে 4-5টা লোক 4-5টা রকম কথা বলবে, কেউ উত্তেজনামূলক কথা বলবে, কেউ অ্যাপ্রিসিয়েট করবে। তো সবেতে হ্যাঁ স্যার ঠিক আছে, আমার কোনো আর্গুমেন্টে যাওয়ার দরকার নেই, কারণ আমি আমার জায়গার বাইরে আছি, আমার ভুল হয়েছে, ঠিক আছে। আমি হবেই, পাহাড়ের ড্রাইভাররা কখনোই চাইবেন না ওর ব্যবসা মেরে আমি বাইক নিয়ে যাবো, তো সে আমার গাড়ি চাপবেই, আমি জানি চাপবে। বললাম ঠিক আছে ভাই, আমি রাস্তা সরে যাবো, আমি কেন ইনভলভ হবো, বদারই করবো না, আমাকে দেখানোর দরকার নেই আমি আগের বাচ্চা, আমার দরকারও নেই। এতদিন যে বাইক নিয়ে ঘুরছো, মানে মন্দারমণি তো জানলাম, আর কোথায় কোথায় গেছো? পাহাড়ের কোথায় কোথায় গেছো? মানে সিকিম দার্জিলিং তো হলো। সিকিম, দার্জিলিং, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, লাদাখ, নেপাল, মাস্তাং, মানে মাস্তাং নেপালে মাস্তাং বা লোয়ার মাস্তাং গেছি, টেকনিক্যালি আপার মাস্তাং একটু টাচ করেছি। মুক্তিনাথের আগেটা জমসম থেকে টেকনিক্যালি আপার মাস্তাং শুরু হয়ে যায়, তো এইটুকুই গেছি। আর এদিকে নর্থ ইস্টে অরুণাচল প্রদেশ গেছি, আসাম গেছি, সাউথ তো এখন ঘুরছি। এই প্রশ্ন করার কারণ একটাই, যে এতগুলো জায়গা ঘুরেছো, এতগুলো বছর ধরে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে, মানে সেগুলো হয়তো তোমার সম্পদ সারা জীবনে। তো দুর্ঘটনা কখনো ঘটেছে কি? কিরকম? সাইকেল চালানো শিখতে গিয়েও দুর্ঘটনা ঘটেছিল, হাতটা বেঁকা। আচ্ছা, বাইক চালানো হয়েছে। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে হলো একটা ঘটনা। হ্যাঁ, 2017 সালে যে বছর বিয়ে হয় সেই বছরই দ্বিতীয় দুর্ঘটনা ঘটেছে, প্রথমটা বিয়ে। হ্যাঁ, ইট ওয়াজ আ কাইন্ড অফ হানিমুন ট্রিপ, ইট ওয়াজ আ কাইন্ড অফ হানিমুন ট্রিপ। আমরা স্পিতি ভ্যালি গেছিলাম। ওয়াও। স্পিতি ভ্যালিতে তখন, সেটাও বাইক? হ্যাঁ বাইকে। আচ্ছা। তখন আমার এফজি ছিল, এফজিটা বিক্রি করে দিয়ে আমি একটা ইউজড কারিজমা নিয়েছিলাম। যদিও সেই এফজিটা আমি আরো বাইব্যাক করেছি, এখন আমার কাছে আছে। ও আচ্ছা, ঠিক আছে, ওটা আমি যাকে বিক্রি করে রাস্তা কিনে নিয়েছি, তাই এটা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে। তো কারিজমা নিয়ে আমরা গেছিলাম 2017 সালে, কোন মাস ছিল না, সেপ্টেম্বর আই গেস, সেপ্টেম্বর। সরি ইট ওয়াজ নট সেপ্টেম্বর, ইট ওয়াজ অগস্ট। 15ই আগস্ট ছিল। আচ্ছা আচ্ছা, 15ই আগস্ট ছিল। পরের দিনকে 15ই আগস্ট শীত করলে আমরা ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেশন করেছিলাম ইন্ডিয়ান আর্মির সাথে। তো এটা খুব ভালো অভিজ্ঞতা ছিল, মানে ইন্ডিয়ান আর্মির সাথে ওই জায়গাতে গিয়ে, লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া অথবা ফার্স্ট ভিলেজ অফ ইন্ডিয়া, হ্যাঁ দুটোই বলা যেতে পারে, ওখানে গিয়ে সেলিব্রেশন করেছিলাম। খুব ভালো জায়গা। মানে তোমরা যে সময় চিটকুল গেছিলে সেই সময় চিটকুলে কি বরফ ছিল না সবুজ? না, ইট ওয়াজ গ্রিন। আমরা গেছি সাদা, মানে একদম সাদা, শুধু মাঝখান থেকে নদীটা যাচ্ছে, পুরো সাদা। আমি তোমাকে পরে ছবি দেখাবো। যাই হোক, বলো। আর নদীটা যখন মানে গরমকালে বা নর্মাল অগস্টে যখন বয়, মানে ফ্লো বা কারেন্ট থাকে, ইট ওয়াজ অসম। তো এখানে দাঁড়িয়েছিলাম, বসছিলাম নদীর পাশে। লোকাল সে বলছে ওই পাহাড়টা পরেই আমার চায়না। ঠিক আছে, লোকাল সে একটু ইনভলভ করার চেষ্টা করে সব বলে, ব্যাপারটাকে সাসপেন্স ক্লিয়ার করে, এটা ভালো, সবার জন্য ভালো। তাহলে কিছু মানুষ সঙ্গে থাকতে সুবিধা হবে। ভালো জায়গা লাগলো। তারপরে চিতকুল থেকে বেরোলাম, চিতকুল থেকে বেরিয়ে আমরা আসিনি। চিতকুল থেকে সেদিনকে আমাদের প্ল্যান ছিল কাজা যাওয়া, এবার মাঝখানে ল্যান্ডস্লাইড হয়েছিল। একটা জায়গা আছে, যে কি নালা যেন ভুলে গেলাম নাম,
আমি এত স্মৃতিশক্তি ভুলে যাই। ঠিক আছে। ওই নালাটা বারবারই ওইখানে রোজ প্রত্যেকটা সিজনে ওখানে ল্যান্ডস্লাইড হবে, রাস্তা বন্ধ হয়ে যাবে। আমরা মোটামুটি ঘন্টা 4-5 ওয়েট করেছিলাম। ওখানে গিয়ে দেখি এমন লোক আছে 3 দিন ধরে ওয়েট করছে, ঠিক আছে। তো ওখানে গিয়ে দিল্লির 3 জনের সাথে আলাপ হলো। তো ওনাদের সাথে আমি জুড়ে গেলাম, আমার সাথে জুড়ে গেলাম। জুড়ে গিয়ে তারপরে কাজা গেলাম, কাজাতে গিয়ে ওখানে থাকলাম সেদিনকে। তারপরে দিন কাজা এক্সপ্লোর করলাম, যা মনেস্ট্রি আছে, কি মনেস্ট্রি। তারপরে একটা ভিলেজ আছে জানো, কি জানো, মাড ভিলেজ, মাড ভিলেজ বলে, মাড অথবা মুড প্রনাউন্সিয়েশন আমি হ্যাঁ পিন ভ্যালি তো গেছিলাম। মুড ভিলেজে একটাতে ছিলাম, রাইট, মুড ভিলেজ একটাতে ছিলাম, কাজাতে একটাতে। তারপরে মুড ভিলেজ এক্সপ্লোর করেছি, কাজা এক্সপ্লোর করেছি, করে তারপরে গেছি আমরা হচ্ছে হলো টুয়ার্ডস মানালি দিয়ে নামবো এরকম। ওটা তো চূড়ান্ত অফরোড, সেরকম সিনিক, যেরকম সিনিক সেরকম অফরোড। তখন একটা প্রবলেম সিচুয়েশন চলছিল, ওই কি একটা সাধু নাম ছিল, হয়েছিল না কি না বাবা, চণ্ডীগড়ে, যাকে নামটা মনে নেই আমার, অ্যারেস্ট করেছিল, কি বাবা জানো একটা। তো ওই সিচুয়েশনটা তখন চলছিল। তো আমরা হঠাৎ ডিসাইড করলাম, এবার দিল্লির বন্ধু আমার যারা হয়েছে, মানিশ আর নেগি, এরা বলছে আমরা চলে যাবো দিল্লি আজকে, মানে মানালি থেকে ডিরেক্ট দিল্লির নামবে, ঠিক আছে। তো হঠাৎ আমরা ডিসাইড করলাম আমরা ওই চলে গেছি। ইট ওয়াজ এ ব্যাড ডিসিশন। হ্যাঁ, এটা হয়ে যায় বেশ একটা ঢোকে পড়ে। এবার সে তো শুরু করে দিলাম পরের দিনকে মানালি থেকে, একটু দেরি হয়েছে বেরোতে, 9টা 9:30 হয়ে গেছে। ওটা উচিত না, মানে আর্লি মর্নিং বেরোনো ছিল, একটু ভোরে তাড়াতাড়ি। তো চণ্ডীগড় পর্যন্ত আমরা ঠিকই গেছি, কোনো অসুবিধা হয়নি। চণ্ডীগড়ে পিৎজা হাট থেকে পিৎজা খাওয়ার পরে জার্নি শুরু করেছি। এই ফেসটা না আমার এখনো মনে নেই। আচ্ছা, বাজে আমার সেই সময় মনে হতে পারে 11:30 সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা। হরিয়ানাতে জায়গাটার নাম কি জানো, মনে পড়ছে না আমার, কথাটা আছে, কুরুক্ষেত্র আগে বা ইয়েতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে পুরোটাই হয়তো ঘুমাতে ঘুমাতে এসেছিলাম, ওই জন্য বলছি বাইক চালাচ্ছিলে। হ্যাঁ, আমি সাবকনসিয়াস মাইন্ডে ছিলাম। এবার ওটা ঠিক না, এবার চলতে চলতে আমি সাবকনসিয়াস মাইন্ডে ছিলাম, তো একটা সময় ডিপ ঘুমিয়ে গেছি, মানে বাইক চালাতে পুরো ঘুমিয়ে গেছি। পুরো ঘুমিয়ে যখন চোখ খুললাম তখন সামনে একটা ট্রলার, আমার গাড়ি মোটামুটি 100-120 চলছে, 120 না হলো 100-তে চলছেই। তো তখন আর কি করব, তখন আমার যেটুকু স্কিল আমি শিখেছি, প্লাস ওই সময়টা আমি কিভাবে দাঁড় করাবো, লো গিয়ারিং করে ব্রেক মেরে সব করেই দাঁড় করিয়েছি, কিন্তু দাঁড় আর হয়নি, ট্রলারের পেছনে গিয়ে মেরেছি। আমার বউ পেছন থেকে উঠে গিয়ে চলে গেছে, উড়ে গিয়ে ট্রলারে, হেলমেট পরেছিল বলে ট্রলারে ট্যাঙ্কার ঢেকে পড়েছে, আমার হ্যান্ডেল ঘুরে গেছে, হাতের কবজি ভেঙে গেছে, তখনও বুঝিনি ভেঙে গেছে, ব্যথা করছে। আমার টেস্টিসের ইমপ্রেশন আমার ট্যাঙ্কে পড়ে গেছে, টেস্টিসের ইমপ্রেশন ট্যাঙ্কে পড়ে গেছে, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, মানে কতটা আমি প্রেশারে ছিলাম। তারপর বুঝতে পারছি না, ও পরে সাইডে সরে গেল, আমিও নামলাম, হ্যান্ডেল বেঁকে গেছে। তো হরিয়ানার একটি লোক, কি নাম, ও আমার সাথে, ওর সাথে এখনো কথা হয়, ও সামহাউ কোথা থেকে আসলো, এসে কি হেল্প লাগবে জিজ্ঞাসা করলো। ও তখন মদ খেয়েছিল পুরো ফুল, কিন্তু প্রচুর হেল্প করেছে আমাকে, হ্যান্ডেল ঠিক করে দিল। আর দিল্লির যে বন্ধুগুলো বলছে তুমি এখান থেকে তাড়াতাড়ি বেরোটা, হরিয়ানা রাত্রেবেলা এখানে থাকা যাবে না, এনি হাও বেরোতে হবে এখান থেকে। আমার কাছে পেন কিলার ছিল, পেন কিলার 3-4টে মনে মেরে দিয়েছি আমি, ওকে 3-4টা খাওয়ালাম, খেয়ে ওকে ও দিল্লি একজন বন্ধুর মনীষের গাড়িতে তুললাম ওকে, মনীষের গাড়িতে লোক গেলাম, আমিও গেলাম, হাতের মধ্যে ব্যান্ডেজ করে। তারপরে গাড়ি চালাতে পারলে অতটা, হ্যাঁ মোটামুটি 250 কিলোমিটার ওরকম ভাবে গেলাম, 250-250 কিলোমিটার ওরকম ভাবে, হাতে ব্যান্ডেজ করে, আমি জানি না পেন হচ্ছে, তো আমি পেন কিলার খেয়ে নিয়েছি। আর ওদিকে সুদের সঙ্গে পা ভেঙে গেছে, তারপরে ওখান থেকে সোজা সকালবেলা মানিশের বাড়িতে গেলাম, মানিশের বাড়ি থেকে ক্যাব নিয়ে এইমসে গেলাম, এইমস থেকে একটা প্রাইমারি ব্যান্ডেজ করা হলো, করে মানিশের বাড়িতে একদিন থেকে তারপরের দিন বাড়ি আসলাম। এটা কি যাবে ইউটিউবে? আমার বাড়িতে কিন্তু জানে বাসে করেছিলাম, এটা কিন্তু বাড়ি থেকে যায় না। ট্রেনে করে আসলে কি করে, ওইভাবে ওর পা ভেঙে গেছে। তারপরে
আর ওটা ট্র্যাজেডি, মানে হচ্ছিল এমসে যাওয়ার পরে পুলিশ হবে হয়তো কোনো উল্টাপাল্টা কিছু করতে গিয়ে হয়েছে। কারণ এমস তো সরকারি, পুলিশ থানায় চলে যায়, থানা থেকে ফোন করে কিছু বকাঝকা করছে, তার মানিশ বললাম কিছু ব্যাপার না, ও রাস্তায় কুকুর এসে গেছিল, হয়ে গেছে, ঠিক আছে, ওটা হয়ে গেছে। লোকাল লোকের ভাষায় বলে দিয়েছে, দিল্লিওয়ালা जो হিন্দি है उसमें। তারপরে ট্রেনে চড়া নিয়েও একটা ট্র্যাজেডি, ওকে তো হুইল চেয়ারে করে নিয়ে যেতে হচ্ছে, কুলি নিয়েছি, হুইল চেয়ার নিয়েছি। এবার ট্রেনটা ছাড়বে, যে লাইনে ছাড়বে সেই লাইনে হুইল চেয়ারটা আটকে গেছে, কি সাংঘাতিক! ঠিক আছে। মানে হানিমুনটা সারা জীবন মনে রাখার মতো। হ্যাঁ, তো হুইল চেয়ারটা জাস্ট খোলা হয়েছে ট্রেনটা ঢোকার আগে, ঠিক আছে, নিয়ে ড্রাইভার দেখেছে, বলে ঠিক আছে আমি দাঁড়াচ্ছি, 1 মিনিট তুলে দাও। তো তুলে আমরা আসলাম, এখানে বন্ধুকে বলে দিলাম তোরা আয় স্টেশনে, বাইকটা নিয়ে তোরা চলে যা, আমরা যাচ্ছি। তো এই বাড়ি আসলাম। খুব সাংঘাতিক একটা অভিজ্ঞতা। আর আমি এখনো ভাবছি কি করে ঘুমোতে ঘুমোতে বাইকটা চালালো। আমার ওই চণ্ডীগড়ের পরের কিছু আর মনে নেই, টিল অ্যাক্সিডেন্ট পর্যন্ত, অ্যাক্সিডেন্টের পরে মনে আছে। মানে এরকম কি তার আগে একবার মনে নেই। অ্যাক্সিডেন্ট হয়েছে, এছাড়া আরো হয়েছে? এছাড়া টুকটাক তো বাইক থেকে পড়ে হয়েছে, অ্যাক্সিডেন্টের কথা আর বেশি শুনবো না, শুনলেই ভয় করছে টুকটাক আমার। তো হয়েছে, কারণ ও বাইক চালালে একটু হয়। একটু হয় না অ্যাচিভমেন্ট, একটু আগে বললে হ্যাঁ। যে একটু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইক চালালে একটু হয়। আচ্ছা, অ্যাক্সিডেন্টের গল্প তো হলো, কিন্তু যারা এত ঘুরে বেড়ায় তাদের কাছ থেকে একটা অভিজ্ঞতা আমার জানতে খুব ভালো লাগে, সেটা হচ্ছে ভূত। ভূত নিয়ে কিন্তু মানুষের অনেক রকম পারসেপশন আছে, ভূত আছে, ভূত নেই, ভৌতিক অভিজ্ঞতা। তোমার কি অভিজ্ঞতা ভূত নেই? আচ্ছা, অনেক আছে, আমার ভূত আছে। অনেক আছে, হ্যাঁ অবশ্যই থাকবে, কেন থাকবে না। ভগবান থাকলে ভূত থাকবে, সাদা থাকলে কালো থাকবে, আলো থাকলে অন্ধকার থাকবে, যে মানে যে হ্যাঁ। মানে না কারণ এত জায়গা ঘুরেছো, ট্রাভেল করেছো, কিছু তো অভিজ্ঞতা মানুষের জীবনে হয়। আছে, অনেক আছে। একটা যদি শেয়ার করো। একটা ছোটই বলি, বেশি বড় করে লাভ নেই, এটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। মে মাস ছিল, আমার জন্মদিন 29শে মে। তো ওই সময়টা প্রচুর লোক পাহাড়ে হ্যাঁ, যায়। তো আমি রুম ন্যাচারালি পাচ্ছিলাম না কোথাও, তো এক জায়গায় রুম পেলাম, সেই হোটেলটার নাম এখন সবাই জানে, আগে খুব কম লোকে জানতো। হ্যাঁ, আমাদের সিনিয়ররা, বয়স্ক মানুষরা সবাই জানে সেই হোটেলটার নাম সম্বন্ধে, এখন অনেকেই জানেন। হোটেলটার নাম দ্য পাইন রিজ। পাইন রিজে ভূতের ঘটনা মোটামুটি। হ্যাঁ, তো আমি তখন যাই না পাইন রিজ কি জিনিস, কেন কি, ম্যালের ঠিক পাশেই গলিটাতে। একদম পাশে। স্বাভাবিকভাবে অস্বাভাবিকভাবে যেটাই হোক না, পাইন রিজে ঘর পেয়ে গেলাম। আচ্ছা। তো পাইন রিজে ঘর পেয়েছি, একটু 104 নাম্বার রুম সম্ভবত আমার ছিল। রিসেপশন থেকে ঢুকে লেফটের করিডোর দিকে যেতে হতো, মানে ঘরটা ঢুকে মনে হয়েছে আমি ব্রিটিশ টাইমে ফেরত এসেছি, জাস্ট ব্রিটিশ টাইমে ফেরত এসেছি। বড় একটা ফায়ার প্লেস, বড় ছবি দেওয়ালে, বড় খাট, একটা অদ্ভুত নিস্তব্ধতা যেখানে বাইরের কোনো আওয়াজ আসছে না। মানে তখন মনে হচ্ছিল জন্মদিনের শুরুটা ভালোই হলো। হ্যাঁ হ্যাঁ। তো সেদিনকে দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে কি খাওয়া দাওয়া করবো, বাইরে গিয়ে মোমো টোমো খেলাম, খেয়ে হ্যাঁ নিচের মার্কেটে মনজিনিস বা পিৎজা হাট কিছু একটা ছিল, সেখান থেকে একটা ছোট কেক নিয়ে খেয়ে দিয়ে আর কিছু মানে ফ্রাইজ, কিছু কাবাব বা কিছু নিয়ে উপরে চলে এসেছি, আর একটা ওয়াইনের বোতল নিয়ে চলে এসেছি উপরে। তারপরে সেদিনকে রাতে নর্মাল যেটুকু খাওয়ার খেয়ে ঘুমিয়ে পড়েছি। অ্যালার্ম দেওয়া ছিল 11টা, 11:30টার সময় উঠে এবার সেলিব্রেশন করতে হবে। মোটামুটি 12টা নাগাদ সেলিব্রেশন করলাম, কেক কাটলাম ছুরি দিয়ে, আমার কাছে নাইফ সবসময় থাকে, মানে ট্রাভেল নাইফ, ওটা দিয়ে কেক কাটলাম, ওটা দিয়ে কেটে আমি মুখে ছুরিটা দিয়ে খেয়েছি। তো সামহাও জিভটা কেটে গেল, ঠিক আছে। তো ঠিক আছে, ছুরি দিয়ে করে খেতেই পারে, এর আগেও করেছি, এখানে মনে নেই যে এর আগে হয়নি, ওটাতে প্রথমবার হলো, ঠিক আছে, নোটিস করিনি, ঠিক আছে, হয়ে গেছে, চলো ডান। এবার কেক টেক কাটা হয়ে গেল, কেক টেক কাটা হয়ে যাওয়ার পরে এবং আগে অনেক ঘটনাই ঘটেছে যেগুলো আমি নোটিস করিনি, পরে রিয়েলাইজ করেছি। আচ্ছা। ঠিক আছে, যেমন ওই ঘরে কেউ আসতে চাইছিল না, কোনো ওইখানকার সার্ভিসের যে মানুষ আসেন তারা কেউ আসতে চাইছে না। কেন? কারণ হচ্ছে হলো টাওয়েল নেই বা মাগ নেই, এগুলো দিতে হবে, তো সাবান নেই, তো এগুলো দেওয়ার জন্য বলে বলে আনতে হচ্ছে, টিভি ঠিক চলছে না, বলে বলে আনতে হচ্ছে, অনেকক্ষণ পরে কেউ আসতে চাইছে না। ঠিক আছে, সার্ভিস পাই বলে ভাবছিলাম, কিন্তু ইন্টেনশনালি আসতে চাইছে না, সেটা পরে রিয়েলাইজ করেছি, ঠিক আছে।
তারপরে ইভিনিং এ যখন সবকিছু ঘুরে আসলাম, ঘুমাতে যাব, তার আগে আমি একবার রিসেপশনে গেছিলাম। তো সুদেষ্ণা ঘরে বসে ওই ক্যান্ডি ক্রাশ খেলছিল। হুম, আমি বেরোনোর পরে সুদেষ্ণা মনে হয় কাউকে দেখেছে, কোনো একটা কিছু আমার ঘরের সামনে দিয়ে গেল বা কথা বলতে বলতে কিছুটা করলো, ঠিক আছে। তখন আমি আশা করি জিজ্ঞাসা করলো তুই কি যাওয়ার সময় এই ঘটনাটা এখনো জিজ্ঞাসা করেনি, মানে ওই রাত্রিবেলা ঘটনা পরে তো যাওয়ার সময় কি কেউ এসেছিল বাস ধরে, না কেউ আসেনি, পাশের ঘরে কেউ আছে, পাশের ঘরে কেউ নেই, ব্যাস এটা পরে রিয়েলাইজ করেছি, হুম, ঠিক আছে। তারপরে কেক কেটে শোয়ার পরে স্ট্রং রিয়েলাইজ ঘরে কেউ আছে এবং ঘরের বাইরে কেউ আছে। হুম। স্ট্রং রিয়েলাইজ মানে এটা কোনো মানে নেই, আছে মানে আছেই, কেউ বলছে মানে আছে, বাইরে করিডোরে হাঁটছে, কন্টিনিউয়াস দরজায় শব্দ হচ্ছে, এটা অন্ধকারই হচ্ছে, সবকিছু অন্ধকারে হচ্ছে। তো আমি লাইট জ্বালালাম, লাইট জ্বালানোর পরে যেটা দেখলাম সেটা আমার কাছে আনএক্সপেক্টেবল ছিল। মানে আমি শুয়ে আছি, তো মানে শোয়ার পরে এয়ারে মোটামুটি এইরকম সাইজের এরকম মোটা একটা ঝুল ভাসছে, এয়ারেই আছে, আচ্ছা। পুরো এয়ারেই আছে, ভাসছে। হুম। এটা বুঝলাম না, মানে উপরে নিচে সাইডে কারোর সাথে কোনো কানেকশন নেই, জাস্ট এমনি ভাসছে। এমনি ভাসছে ওটা, ঠিক আছে। তো সেটা আমি তখন তো আমার কিছু একটা করতে হবে, আমি লাইটার নেই পুড়ে দিলাম ওটাকে, সেট করে আচ্ছা। পড়ে গেল, ঠিক আছে। সারা রাত তারপরে এক তাণ্ডব চলে গেছে, ঘরের মধ্যে আর বাইরে কেউ না কেউ আছে, যে প্রচন্ড মানে বিরক্ত। মধ্যে ঘরের মধ্যে ব্যাপারটা কি করে বুঝলে? ঘরের বুঝতে পারছি আমি ঘুমাচ্ছি, তো আমার হ্যাঁ। বুকের উপর উঠে কেউ মনে হচ্ছে আমার না গলা টিপে ধরছে। ও বাবা, মানে তারপর তোমরা সেই রুম, মানে সেই রুমটাতে কতদিন ছিলে? ওই রাতটাই। ব্যাস, তারপর? তারপরের দিন সকালবেলা আমরা চারপাশে হোটেল খুঁজে কোথাও হোটেল পাইনি, তারপরের রাতটাও আমাদের ওখানে থাকতে হয়েছে। সেম প্রবলেম হয়েছে? সেম প্রবলেম হয়েছে, একটু কম হয়েছে, একটু মন্দিরে গিয়ে বজরংবলির কাছ থেকে যা হয় ওগুলো নিয়ে এসে আমি আমার দাদাকে ফোন করলাম, হুম। সুজয় দা, অনেকেই চেনে, সুজয় মন্ডল। আহ, ও আমাকে বললো কি ভূত দেখেছিস, আমি জাস্ট আমি জিজ্ঞাসা করি সুজয় দা তুমি পায়ের নিচে সম্বন্ধে কিছু জানো, ভূত দেখেছিস? ও ফার্স্ট অ্যান্সার এটাই করেছে, যে আজকে রাতে মদ ফদ যা খাবি একটা গ্লাস আলাদা করে রাখবি। আচ্ছা, এরকম ব্যাপার? হ্যাঁ, সত্যি একটা গ্লাস আমি আলাদা করে রেখেছি, কিছু মাংসের কাবাব জানিয়ে এসছো আলাদা করে রেখেছি। হুম। তো সেই দিন ততটা কিছু হয়নি, মানে খাবার গ্লাস সেগুলো যেটা ফায়ার প্লেসের উপর রেখে দিয়েছিলাম, সেটা ইনট্যাক্ট ছিল পরের দিন? ইনট্যাক্ট ছিল। ইনট্যাক্টই ছিল। সাংঘাতিক ব্যাপার। তো সেদিন কিছু হয়নি, দার্জিলিংয়ে- আমার বাইকের ইন্ডিকেটর অস্বাভাবিকভাবে বন্ধ হয়ে গেছিল কাজ করা, আচ্ছা, লাইট বন্ধ হয়ে গেছিল কাজ করা, আচ্ছা। সেগুলো আবার শিলিগুড়িতে চালু হয়ে গেছে। কি অদ্ভুত ব্যাপার, মানে দার্জিলিং এর সাথে, মানে দার্জিলিং এ বেড়াতে গেলে অনেকের সাথেই কিন্তু বিভিন্ন রকমের ঘটনা ঘটে। আর পায়ের নিচ হোটেল সম্বন্ধে অনেকেই মোটামুটি গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে কিন্তু পায়ের নিচ সম্বন্ধে অনেকেই অনেক বলে ধরনের অভিজ্ঞতা আছে। হোটেল স্টাফকে জিজ্ঞাসা করা, অনেক জিজ্ঞাসা করার পরে বলে তারা বলেছিল, অনেকে বলে কিন্তু আমরা তো ছিলাম অনেক রাত, আমাদের কিছু ফিল হয়নি। এরম বলে? হ্যাঁ, আচ্ছা, অনেকেই না বলে। এটা আমার অরুণাচলে আমার সাথে হয়েছিল। আমি বেরোনোর সময় কমপ্লেন ঠিক না, আমি বললাম যে এরকম আপনাদের হোটেল এখানে অসুবিধা হচ্ছে কেন, কোনো এক্সপেরিমেন্ট। ওরা অরুণাচলে করতে দামাঙে, দিরাঙে দিরাঙে, আচ্ছা। আমাকে ওরা আমার মুখে থেকে তাকে হেসেছিল, কোনো উত্তর দেয়। এটা খুব মানে না সোলটা হলো গুড সোল ছিল। আমি ঠিক জানি না, না গুড ব্যাড অত বুঝি না, কিন্তু আমার সাথে যে ঘটনাটা ছিল খুবই অদ্ভুত। তো মানে রাত্রিবেলা কোনো কারণে যে তুমি বললে যে মানে কেউ আছে, সেটা আমরাও বুঝেছি কেউ আছে এবং তারা আমাদের ঘুমোতে দেবে না। এসএম কেস, আমি প্রত্যেকবার ঘুমাতে যাচ্ছি চোখ লেগে যাচ্ছে বুঝছি, গলা টিপে ধরছে বুকের উপর বসে। না আমাদের এরকম হয়নি, আমাদের যেটা হয়েছে জিনিসপত্র ফেলতো ঘরে। হয় না গঙ্গানি হতো না হ্যাঁ, ছোটবেলাতে, হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু গঙ্গানেই প্রথমে রিয়েলাইজ করেছিলাম, গঙ্গানি হয় এরকম কারণে, এই জন্যই, ঠিক আছে। কিন্তু স্ট্রং হ্যাঁ, আমাদের উপর কোনো কিছু হয়নি, কিন্তু আমাদের রুমে বিভিন্ন জিনিস এরকম ফেলে দিচ্ছে। ফেলে দিচ্ছে। মানে বাথরুম থেকে মনে হচ্ছে অনেক লোকজন বাথরুমের ভেতর বসে গল্প করছে, হাসাহাসি করছে। এবং সেগুলো সব ওই রাত 3টে থেকে ভোর 5টা-6টার মধ্যে। না ব্রহ্ম টাইম 4টে পর্যন্ত, তার ওই মধ্যে ওই মানে আলো ফুটছে। 3টে থেকে 4টের মধ্যে। হ্যাঁ, মানে আলো ফুটছে যখন একটু একটু করে, তখন জিনিসগুলো কমতে শুরু করছে। আস্তে আস্তে। এবং আমি যখন বেরোনোর সময় বলেছিলাম, মানে খুবই সুন্দর হোমস্টেটা ছিল, যে ছেলেটির হোমস্টে ছিল, তাকে আমি বললাম যে তার কাছে কোনো এক্সপ্লেনেশন নেই, সে হাসলো আমার দিকে তাকিয়ে। মানে হি নোজ।
এবং ইনফ্যাক্ট আমাদের প্রথম শুরু ছিল এটা যে তখন ওই সময় আর কি তোমার খেলা আইপিএল চলছিল, আই বিলিভ আইপিএল চলছিল ওই টাইমটা। তো যতবার আমরা খেলা দেখার জন্য টিভিটা অন করছি ততবার টিভিটা অফ করে দেওয়া হচ্ছিল। মানে বুঝতে পারছো? তো তারপর সেখান থেকে জিনিসপত্র ফেলা এবং সেগুলো সবই রাত মানে 10টা-11টার পর থেকে একটু একটু করে শুরু হয়ে শুরু হতে হতে ভোর রাতের আস্তে দিকে স্ট্রং খুব হয়েছে। স্ট্রং। সেটা আমাদের দু রাতেই আমাদের সাথে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হওয়ার পর আমি তো যেখানেই যাই আমার সাথে হয় মানে আমি আর কি আমি ঠাকুর নমস্কার করে ভয়ও পাই। ভয় পাও তুমি? ভয় লাগে? डर सबको लगता है गला सबका सूखता है। ভয় তো লাগেই, বলো এরকম তো বলা যায় না না ভয় টয় পাই না। ওটা ওভারকাম করতে হয় সিচুয়েশন ওয়াইজ, এগুলো আস্তে আস্তে ওভার দ্য টাইম আমরা শিখে গেছি। আচ্ছা, কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট বাইক হলো বা চালাতে কিছু চালাতে কিছু রাস্তায় দেখেছো? কারণ অনেকেই বলে গাড়ি চালাতে চালাতে মাঝরাতে কিছু চোখের সামনে হট করে হাইওয়েতে দেখে বলো না, হ্যালুসিনেশন হয়েছে আমার প্রচুর। যখন আমি নেপাল থেকে ডিরেক্ট ফিরছিলাম কলকাতা, রক্সোল থেকে কলকাতা একদিনে ফেরার চেষ্টা করেছিলাম, প্রচুর হ্যালুসিনেশন হয়েছে। সেরকম কিছু দেখিনি, অ্যাক্সিডেন্ট প্রচুর দেখেছি রাস্তায় ডিউরিং ট্রিপ। অ্যাক্সিডেন্ট দেখলে তখন ভয় লাগে না বাকি রাস্তাটা কভার করতে? না না না, সেরকম ভাবে কোনোদিনও ভাবিনি ব্যাপারটা, আমি বেরিয়ে যাই, দাঁড়াই না। আচ্ছা, অনেকক্ষণ মানে আড্ডা দিয়েছি, মানে এই আড্ডাটা শেষ হওয়ার মতো নয় আর কি। হ্যাঁ। তাও মানে যেহেতু তোমার সাথে বাইক রিলেটেড এত রকমের কথা হয়েছে, তুমি আমাদেরকে টেকনিক্যাল অনেক কিছুই বললে বাইক সম্বন্ধে, যেটা তোমার বাইকিং বা রাইডিং করলে জানাটা দরকার। কিন্তু ধরো আজকে আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশনের ছেলেমেয়েরা যারা খুবই আজকাল ইয়াং ব্লাড, যেটা বাইক নিয়ে বেরোবো, একটু পাহাড় যাব, তাদেরকে তুমি যদি কিছু গাইডলাইন দাও যে যেগুলো টেকনিক্যাল দিকটা ছেড়ে মানে পজিটিভ কিছু কথা তাদেরকে যদি বলতে চাও যেটা তারা শুনলে তাদের জন্য ভালো। রক্ত গরম থাকে বয়স কম থাকলে। এখনো আমার গরম আসে, এখন আমি জোরে বাইক চালাতে পছন্দ করি। ভালো বাইক হাতে পেলে আমি জোরে চালাবো, এখনো চালাবো। কিন্তু যখন আমি ট্রাভেলে বেরোচ্ছি বা কোনো বড় কিছু একটা প্ল্যান আছে আমার, তখন নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। গাড়ি চালানোর প্রথম রুল হচ্ছে ধৈর্য। আমি রাস্তায় কারোর সাথে রেষারেষি করবো না, আমি অযথা জোরে চালাবো না। জোরে চালাতেই হবে, যেখানে 20 সেখানে 20, যেখানে 80 সেখানে 80, যেখানে 100 সেখানে 100, না হলে আমি ডিস্টেন্স কভার করতে পারবো না। ঠিক আছে, সেটা সময়ের সঙ্গে সঙ্গে রাস্তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে। আমি অযথা কারোর সাথে রাস্তায় ভিড়ে যাব না। কেউ ভুল করলে আমি সাইডে চলে যাবো, তাকে যেতে দেবো। বা হ্যাঁ, কেউ যদি ইন্টারন্যাশনালি করতেই চায় তখন আমাকে হেল্প খুঁজতে হবে, আমি নিজে পাকাই মানবো না। পুলিশ বা কারোর হেল্প খুঁজতে হবে। এই ব্যাপারগুলো আছে। মাথা ঠান্ডা রাখা এবং ধৈর্য, এই দুটো হলো রাস্তায় গাড়ি নিয়ে বেরোনোর প্রথম রুল। বাকি সময় আর রাস্তায় দেখিয়ে দেবে কিভাবে যেতে হবে। আচ্ছা, এবার একটু জানতে চাই খেতে কতটা ভালোবাসো? প্রচন্ড খেতে ভালোবাসতাম, এখনো ভালোবাসি। কিন্তু খাবারগুলো চেঞ্জ হয়ে গেছে। খাবারগুলো ভালোবাসার খাওয়া বলবো না, খাওয়া চেঞ্জ হয়ে গেছে। খাওয়াটা পুরো চেঞ্জ হয়ে গেছে। ফুড হ্যাবিটটা একটু চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। ওভার দ্য টাইম বয়স বাড়তে বাড়তে আরো চেঞ্জ হবে হয়তো। কনসিয়াস ডিসিশন। হ্যাঁ খাই, হ্যাঁ কনসেন্ট্রেশন, একদম 100% কনসেন্ট্রেশন। এবার খাই, যেমন এখানে এসে আমি চপ টপ সিঙ্গাড়া খেলাম। সিঙ্গাড়া আমার ওখানেও পাওয়া যায়, অতটা ভালো লাগে না যেটা এখানে ভালো লাগে। এগুলো এমন খাই, তো আই লাইক দিস থিংস। তো খাওয়া দাওয়া এখনো চলে, মানে খুব হয়তো তেল মশলা খাওয়া আগে খেতাম, এখন সেটা হয়তো খাই না, কম খাই খেলেও। এই কিছু ফুড হ্যাবিটস এ চেঞ্জ হয়েছে। আচ্ছা, এমনি তুমি নিজে রান্না বান্না করো? হ্যাঁ, মোটামুটি চালিয়ে নিতে পারি। তাহলে আজকে তুমি কি রান্না করবে এখন? রান্না কি করব? হ্যাঁ, শর্টকাটে কিছু একটা করলে ভালো হয়। হ্যাঁ, সেটা কি রেসিপি শেয়ার করবে? আমি ন্যাচারালি যখন একা থাকতাম তো অনেক কিছুই করতাম, সবই মোটামুটি। আচ্ছা, ঘুরতে যাওয়া নিয়ে একটা রেসিপি বললে কেমন হয়? দারুণ। এটা লাদাখের ঘটনা। আচ্ছা। আর্যগ্রাম বাংলায়, ইংরেজিতে আরিয়ান ভিলেজ। আমরা জানি সবাই লাদাখে কোথায় আছে। তো সে আরিয়ান ভিলেজে গেছিলাম এবং আরিয়ান ভিলেজের এক আরিয়ানের বাড়িতেই আমরা ছিলাম। রাতের বেলা ডিনারে ওখানকার যে মালকিনের নাম হচ্ছে চুস্কিট। আচ্ছা। উনি একজন ডাল খাইয়েছিলেন, মানে উনি একটা ডাল খাইয়েছিলেন, সরি। সেই ডালটা অসাধারণ লেগেছিল। পাহাড়ে গিয়ে সব খাওয়া অসাধারণ লাগে, তো সেই ডালটা অসাধারণ লেগেছিল। তো পরের দিন সকালবেলা রেসিপি জিজ্ঞাসা করেছিলাম আমি কি, তো আমাকে
বলে দিয়েছিল আমাকে, আর সুদেশনাকে রেসিপিটা বলে দিয়েছিল। এটা কিন্তু আচ্ছা। বিয়ের পরে বলে দিচ্ছি আমি। তো সেই রেসিপিটা আজকে করতে পারি। আচ্ছা, তাহলে এটা খুব আমাদেরকে মানে আপনারা সবাই করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি যারা ডাল টাল খেতে ভালোবাসে, ডাল টাল খেতে ভালোবাসেন, যদি এটা বেশি পরিমাণে করলে শুধু ডাল খেলেই পেট ভরে যাবে। বাহ, ঠিক আছে। তাহলে তো খুব ভালো। তাহলে কাঁচা লঙ্কা রান্নাঘরে যাওয়া যাক, তাহলে দেখি। আচ্ছা, রেসিপির নামটাই তো জানা হয়নি। আর যেহেতু আমরা ডাল বলেই জানতাম, তাই ওটা কার বানানো ডাল জানতাম না, যেহেতু চুস্কিত ম্যাডাম আমাদের শিখিয়েছিলেন, তাই ওটা চুস্কিতের ডালই আমরা নাম দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ডালটার নাম চুস্কিতের ডাল। আচ্ছা, তাহলে কাঁচা লঙ্কা রান্নাঘরে যাই, দেখি যে এই চুস্কিতের ডাল বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। আচ্ছা, আমরা কাঁচা লঙ্কা রান্নাঘরে এসে গেছি, অনেক রকমের উপকরণ আছে। কি কি লাগছে বলো? হ্যাঁ, উপকরণ অনেক রকমই আছে, জিনিসটা ছোটই, আচ্ছা, খুব তাড়াতাড়ি করা জিনিস, তাই আমরা সাজিয়ে গুছিয়ে রেখেছি বলে অনেকটা main রকম লাগছে। ingredient হচ্ছে ডাল, তবে এই ডালটা তো আমরা যেটা বাড়িতে মুসুর ডাল খাই ওরকম নয়, না, এটা মসুরের ডালই, কিন্তু এটা আনপলিশড। আনপলিশড মসুরের ডাল। আচ্ছা, এটা একটু জলে ভেজানো আছে। এখানে অ্যারাউন্ড 2 কাপ মতো ডাল আছে। 2 কাপ, আই থিঙ্ক এটা 200 থেকে 250 গ্রামের মধ্যে আছে, আই গেস। আচ্ছা হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, বাকি আর কি কি লাগছে একটু বলো। বাকি নরমাল গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, আদা আদা, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, এটা গরম মশলা, গরম মশলা, ধনে এটা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, নুন, নুন, চিনি, 2 রকমের তেল দেখতে 2 পাচ্ছি। রকমের তেল, সর্ষের তেল আর সাদা আচ্ছা, তেল। ধনে পাতা আছে, আবার লম্বা করে কাটা পেঁয়াজও আছে, Correct. টমেটো আছে। হ্যাঁ, একদম মোটামুটি এগুলো তো বাড়ির উপকরণ। Normal, বাড়ির normal, শুধু normal, ডালটা normal, একটু normal. মানে অ্যারেঞ্জ করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, ডালটা একটুখানি অনলাইনে আমরা পেয়ে যাবো, হ্যাঁ, যদি online লোকাল তো দোকানে না পেয়েই পাই। যায়, হ্যাঁ, হ্যাঁ। অসুবিধা নেই। তাহলে আমাদের প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপ একটু হলো রসুন আর আদাটাকে একটুখানি কেটে নেব। ফাইন চপ করতে হবে। আচ্ছা। আমি করছি। ওভার টু ইউ। আদা আর রসুন। ইয়া। এটা একটু ফাইনলি আমরা চপ করেছি, তাই তো? মানে আদা, আদা, রসুন আর লঙ্কা কাঁচা লঙ্কা। আমি আলাদা আলাদা করে চপ করেছি, তো আমি এখন সবকিছু মিশিয়ে আমার ব্যাপারটাকে যেটা দেখতে খুব ভালো লাগছে সেটা হচ্ছে যে একটা ছেলে এত সুন্দর চপ করতে পারে। মানে শেফরা তো যে কোনো ভালো শেফ ছেলেই হয়, কিন্তু এত সুন্দর, আমারও কিন্তু এত ধৈর্য নেই যে আমি এত সুন্দর হয়ে ফাইনলি চপ করব। এটা দেখে কিন্তু খুব ভালো লাগলো, মানে বোঝা যাচ্ছে রান্না বান্না ভালোই পারে। হ্যাঁ, ওই চালিয়ে নি আর কি। চালিয়ে নেওয়ার মতো মোটেই না, বোঝাই যাচ্ছে ভালো পারে। আর খুব ধৈর্য নিয়ে চপ করছে, মানে খুব রাগ কারোর উপর থাকলে লোকে যেটা এরকম করে ওরকম না, আমার যখন দিনের শেষে মুড খারাপ আছে, তখন একটুখানি করো। রান্না আর একটা 90s এর গান এন্ড আচ্ছা। এ গ্লাস অফ হুইস্কি, ব্যাস, ব্যাস, পারফেক্ট। পারফেক্ট। আর সেটা বোঝাই যাচ্ছে ওর চপিং করার টেকনিক দেখে। আচ্ছা, এখানে আমি একটু অন্য জায়গায় অ্যাড করবো, একটু অন্যরকম ভাবে। অনেকেই হয়তো ইউজ করেন ধনেপাতা, তো খাবারে অনেকে দেন, অনেক পছন্দ করেন না। যারা দেন তাদের জন্য ধনেপাতার এই পোর্শনটা, মানে ডাটিটা, স্টেমটা ম্যাক্সিমাম আমরা চাইনিজ ইউজ করি, কিন্তু বলে রাখি কথাটা, এটা কিন্তু আমাদের নর্মাল বাঙালি রান্না এবং মুঘল রান্নাতেও যায়। ঠিক আছে, তার ধরনটা আমি দেখিয়েছি কিভাবে যায়। শিকড়টা শুধু বাদ, ঠিক আছে? স্টেমটা যতটুকু আমরা নিয়ে নেবো, এটা আলাদা। হ্যাঁ, ধনেপাতার এই স্টেম গুলোকেও আমাকে একটুখানি ফাইনলি চপ করতে হবে, জাস্ট লাইক অনিয়ন গার্লিক বলছি, জিঞ্জার অ্যান্ড গার্লিক অ্যান্ড চিলি, ফাইন চপ। তুমি কি রান্নাতে মোটামুটি ধনেপাতা দেওয়া পছন্দ করো? হ্যাঁ, আমি খাই। আমরা প্রচন্ড ধনেপাতা খেতে ভালোবাসি। ধনেপাতা সবেতে। হ্যাঁ, ধনেপাতা আমার পছন্দ। হ্যাঁ। আমি যেহেতু ননভেজ থেকে ভেজিটেরিয়ানে কনভার্ট হয়ে গেছি, তো ধনেপাতা মোটামুটি আমি দিই, ধনে গুঁড়ো মোটামুটি আমি বেশি দিই, গোটা ধনেও মানে খোলায় ভেজে সেটাও দিই। ভালো লাগে খেতে ধনেপাতা। হ্যাঁ, আমি ধনেপাতা এসেন্সটা খুব ভালো লাগে। হ্যাঁ, আমারও খুব ভালো লাগে। মাছের, তুমি তো এখন মানে ধরো ভেজ খাও, কিন্তু নন ভেজের ক্ষেত্রে মাছের ঝোলে বলো, নরমাল ডিমের ঝোল, পনির, চিকেন, সবে দিই। ইনফ্যাক্ট মানে যে কাটাতে মোটামুটি যাবে আমি কুটকে দিয়ে দিই। হ্যাঁ, মোটামুটি যেটা যায়। কিন্তু ধনেপাতা ভালো যায় যদি একটু খুব ওই কষা যেটা। হ্যাঁ, মাটনও ধনেপাতা ভালো যায়। এবার ডিপেন্ড করছে মানে মাটনটা কি ধরনের প্রিপারেশনের উপরে। মাটনটাও আমি চেষ্টা করি রান্না করার, জানি না করে যাই করে। আচ্ছা হ্যাঁ, খুব ভালো কথা। এটা হচ্ছিল
ধনে পাতাটা চপ করে রাখছি, সেটা কিন্তু রসুন আদার সাথে মেশানো চলবে না। রসুন আর হ্যাঁ। আদা লঙ্কা একসাথে মিশিয়ে রাখছি, কোনো অসুবিধা নেই। হুম তো ইট হ্যাজ টু বি সেপারেটেড। হুম। আচ্ছা, আমাদের মোটামুটি তাহলে রান্না শুরু করবো, তাই তো? প্রেসার কুকার নিয়ে নিচ্ছি আমরা, রান্নাটা প্রেসার কুকারেই করছি, একদম তাই তো? প্রথম স্টেপ কি? তেল? খুব খুব শর্ট রান্না, প্রেসার আচ্ছা। কুকার তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা প্রথম হচ্ছে সর্ষের তেল। আচ্ছা। তেলের পরিমাণ আর বললাম না, যে তেল যেরকম মোটামুটি তেল যেরকম খায় সেরকম তার আপনারা উপরেই ব্যবহার হবে, করবেন। সেই হ্যাঁ। নিয়ে কোনো অসুবিধা নেই। গোটা গরম মশলা, তেজপাতা আর ছোট এলাচ, ছোট এলাচটা একটু খুলে নিতে হবে, হুম আর লঙ্কাটা ভেঙে নিতে হবে যদি ঝাল পছন্দ করি আমরা, হুম। আর যদি এসেন্স তাহলে গোটা। আচ্ছা। ঠিক আছে, দিয়ে এলাম। হুম। আগে তেজপাতা দেখে সেফ সাইড, তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে ওয়েট করতে হবে। টিপস দিচ্ছে অনেক, তাও বলছে কাজ চালানোর মতো রান্না করে, এটা আর মানা যাবে না। দিয়ে এলাম। হ্যাঁ, তো রান্নার এতগুলো টেকনিক কোথা থেকে শিখলে? শুধু রান্না করতে পারি মানে আমি কাজ চালানোর মতো এরকম তো নয়। হোটেলে থাকতে থাকতে সব শিখে গেছি। হোটেল আছে তোমার? ওই হোমস্টে হোমস্টে? হোমস্টে আচ্ছা। থাকতে থাকতে সব শিখে গেছি। তারপরে তেল গরম মশলার পরে তেল গরম হলো, এক পোর্শন গোটা এই ধনে? গোটা মানে গোটা ধনে মানে না, ধনের যে ধনের যে stem টা? স্টেমটা ছিল সেটা চপ হ্যাঁ। করে রেখেছিলাম, দ্যাট উইল বি বাহ। দেবো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। একটু কম আঁচে করতে পারলে ভালো হয়, না হলে মশলা পুড়ে গেলে ওর গন্ধ অন্যরকম হয়ে যাবে। এই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইবার সঙ্গে সঙ্গেই আদা আর রসুনের চপটা, সরি চপটা দিয়ে দেবো, ভীষণ সুন্দর চপটা হয়েছে। একটা পোর্শন অবশ্যই রাখবো নেক্সট ফ্রাইয়ের জন্য, আচ্ছা। এন্ড অফ দা কুকিং। এটা হয়ে গেল। অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে, এটা অস্বীকার করা যাবে না। মানে হ্যাঁ, আমার মনে হয় ধনে পাতার এই ধনের স্টেমটা যেটা তুমি দিলে না, ওটা হুম, 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 হুম। রসুনটা যতক্ষণ না লাল হবে তার আগে পর্যন্ত ওয়েট, লাল হওয়া পর্যন্ত নয়। দেবো কুচো পেঁয়াজ, দিলাম। আচ্ছা। তো সম্পূর্ণ চলে যাবে। থেকে একটু লিডটা দিয়ে ঢাকা, একটু ভাপিয়ে নেব, কিন্তু সেদ্ধ যেন না হয়, মানে সেদ্ধ হবে আর কি। হুম হুম। হ্যাঁ, একটু জাস্ট ভাজা হওয়ার আগে চেষ্টা হ্যাঁ, করতো। হ্যাঁ, okay. আচ্ছা, আমি মশলাগুলো না ডিরেক্ট তেলে দেওয়ার থেকে একটু জলে গুলে দেওয়া প্রেফার করি, তাহলে মশলা চলে যায় না, মশলা টেস্টটা থাকে এবং এনহ্যান্স হয় আগের থেকে। এই টেকনিকটা অনেকেই ফলো করে। আমি এইটা দিলাম হচ্ছে ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। হুম এবার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী, মানে যেরকম আপনি খাবেন তার মধ্যে সেরকম ভাবে দেবেন। হলুদ এতখানি লাগবে না, পিঞ্চ অফ সল্ট। সামান্য। হ্যাঁ ব্যাস, তাও বেশি করেছো কোনো অসুবিধা নেই, কালার চেঞ্জ হয়ে যাবে। পিঞ্চ অফ টার্মেরিক পাউডার। গরম মশলা একটু যাবে, যদি আপনারা চান কাশ্মীরি মির্চ দিতে কালারের জন্য সেটাও দিতে পারেন। আচ্ছা। এই যে যেরকম ভাজাটা হয়েছে, হুম হুম। মানে না ভাজা না সেদ্ধ, এই পোর্শন পর্যন্ত থাকবে। এবার আমি এটা রাখলাম এখানে, যে মশলাগুলো একসাথে মিশিয়েছি সেটা একটু জল দিয়ে জাস্ট ইয়ে করে নেবো, ছোট অল্প একটু জল লাগবে সামান্য, আর একটু, ব্যাস ব্যাস ব্যাস, ফাইন। মশলাগুলো গোলার সময় গরম জল দিতে পারলে বা উষ্ণ জল দিতে পারলে ভালো হয়, তাহলে মশলাগুলো অ্যাক্টিভেট হবে। এবার একটু হাই পেতে বাড়িয়ে নিয়ে মশলাগুলো একটু জাস্ট কষিয়ে নেবো, তাই তার সাথে কষিয়ে নেবো মশলাগুলো। স্মেলটা পাচ্ছ এবার? স্মেলটা দারুণ হচ্ছে। দুটো টমেটো আছে, দুটো ছোট মিডিয়াম সাইজের কাটা আছে, হুম হুম। হাফ পোর্শন এখন এখানে দিয়ে দেবো। আচ্ছা। টমেটো যা কাটা আছে তার হাফের থেকে একটু অল্প পোর্শন দেবো আচ্ছা। যখন ফ্রাই করছি, ডিউরিং ফ্রাই। হুম হুম। মশলা যদি মনে হয় লেগে যাচ্ছে তাহলে একটু আমাদের জল দিতে হবে। এইটুকু টমেটো এখন রেখে দেবো, বাকি আমাদের একটু গরম জল লাগবে। ব্যাস এইটুকুই, যাতে টমেটোটা সাদা হয়ে যায়, মানে সাঁতলে যায় একটু, কুক হয়ে যায় ভালো করে। একটু কুক হয়ে যায়। আমি একটু লোকাল নেটিভ টার্ম ইউজ করে ফেলছি। এখানে জল আমি একটু বেশি দিয়েছি, কারণ এটা ডিপেন্ড করছে কে কোন কড়াইতে রান্না করছে। কেউ অ্যালুমিনিয়ামের কড়াই কম হিট থাকে, স্টেনলেসে বেশি হিট থাকে, সেরামিকে একটু মিডিয়াম ব্যালেন্স থাকে। তো স্টেনলেস বলে আমি একটু জল বেশি দিয়েছি, তাড়াতাড়ি টেনে যায় বলে। আচ্ছা।
মানে সায়েন্স ইজ এভরিওয়্যার, রান্নাটাও ইজ সায়েন্স। আবার ঢেকে দেবো আনলেস তেল ছাড়ছে। আচ্ছা, যতক্ষণ না পর্যন্ত এটা একটু ঢেকে নেব আমরা। হ্যাঁ যতক্ষণ তেল ছাড়ছে একটু গলে আসবে, গলে যাবে, মশলা কষে যাবে, কষে যাবে। ব্যাস একটা ফাটাফাটি সুন্দর গন্ধ বেরোবে, তখন আমরা আবার আসছি। ব্যাস তেলটা আবার ছেড়ে ছেড়ে এসছে, হুম, একটা হাই ফ্রাই হবে 30 সেকেন্ডের। হুম। আচ্ছা, ভেজে নিয়ে রাখা যেটা মোটামুটি ডালটা 6-7 ঘন্টা ভেজাতে পারলে ভালো হয়। হুম, আমরা নরম হবে, সুন্দর নরম হবে, সেদ্ধটা তাড়াতাড়ি হবে। সেদ্ধ তাড়াতাড়ি হবে। ঠিক আছে, ডালটা দিয়ে দিলাম, এবার দিচ্ছি। হুম, হুম। মশলাগুলো একটু ভালো করে মিশিয়ে নেবো ডালের সাথে। হুম, কেটে রাখা পেঁয়াজের হাতে এরকম করে যেটুকু ওঠে হুম, হুম। সেটুকু চলে যাবে। ওইটুকুই দেবো? হ্যাঁ। আচ্ছা। এবার একটু ঢেকে দেবো, আচ্ছা, জাস্ট 3-4 মিনিট একটু কষে যাক। আচ্ছা, মিড মিড ফ্লেম, আচ্ছা। একেবারে লো না একেবারে হাই না, মিড ফ্লেমে। এরকম হতে হতে এই সময় একটুখানি ধনে পাতা, ঠিক আছে। আচ্ছা, এবার পরিমাণ মতো নুন। ওকে। নুন যা আছে মোটামুটি লেগেই যাবে। হ্যাঁ, চিনি আচ্ছা, যে যেরকম যে মিষ্টি পছন্দ খেতে করে ভালোবাসে, চিনি হ্যাঁ। দেওয়া অনুযায়ী। একটু ভাজা মশলা 1 পিঞ্চ, আচ্ছা। ব্যাস। ভাজা মশলা বানানোর রেসিপি অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে, আপনার থেকে বানাতেও পারেন বাড়িতে, থাকলে একটু দিয়ে দেবেন। এবার জল ঢালার আগে ঠিক আরেকটু একই হবে, যেরকম পেঁয়াজ যাবে আচ্ছা, সেটুকু। আমি একটু interesting বেশি দিলাম টমেটো, আরেক পোর্শন। ওকে, বেশ ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, এবার যেহেতু তিতলি বললো যে ধনে পাতা খেতে পছন্দ করে, তো আমি আরেকটু দেবো সামান্য, এইটুকুই। আচ্ছা। কাঁচা কেন দিলাম, তার কারণ হচ্ছে হলো ভাজা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজের স্বাদ আলাদা হয়, সবাই জানি আমরা। হুম, হুম। তো দুটোর স্বাদই ব্যালেন্স হবে। আচ্ছা, আচ্ছা। জলের কোনো পরিমাণ বলবেন, মানে কতটা? জলের পরিমাণ মোটামুটি আমার ডাল যেটা ফ্রাই করতে দিয়েছিলাম হুম, হুম। তার থেকে, যদি আমি টাইট খাই তাহলে 1 আঙ্গুল 1 কর, বা বেশি খেলে 2 আঙ্গুল। আচ্ছা, ওকে। ঝোল বেশি খেলে 2 আঙ্গুল, গ্রেভি আচ্ছা। বেশি করলে আর টাইট করলে 1 আঙ্গুল। আচ্ছা, ওকে। ঝাল যদি বেশি খাই আমরা, হুম। তাহলে একটু চেরা কাঁচা লঙ্কা, যেটা ঝালও দেবে, সাথে গন্ধটা। সাথে গন্ধও পাবো। হুম। চেরা কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশি ভালো লাগে, মানে দারুণ খুব লাগে, যে, বিশেষ করে বাসন্তী পোলাওতে। হ্যাঁ, খুব যে মানে ঝাল হয় এটাতে কিন্তু সেটা না নয়। না, সুন্দর ফ্লেভারটা একটা ভীষণ, ফ্লেভার আসে। হ্যাঁ। অনেকেই বলবে এত লঙ্কা দিয়েছেন, যেটা আমার ভিডিওর নিচে কমেন্ট, একটা কমেন্ট। না, আমরা চাই সেই কমেন্ট আসুক। কারণ আমরা তো একটু ঝাল খাই, কি করে বলবো, আপনারা একটু ঝাল কম দেবেন, এই যা। এবার আমরা একটুখানি জলটা ফোটা পর্যন্ত ওয়েট করব, জাস্ট জলটা ফুটে যাবে, প্রেসার কুকার ঢাকনা লাগিয়ে দেবো, যে তাড়াতাড়ি That's it. সেদ্ধ করে নেবো, তাই তো? সেদ্ধ করে নেবো 2টো সিটি 3টে সিটি ম্যাক্সিমাম। 3টে, যদি 8 ঘন্টা আমরা ভিজিয়ে রাখি তাহলে আমার মনে হয় 3টে সিটি যথেষ্ট। হুম। আর যদি কম ভেজাই তাহলে 5-6টা লাগবে। আচ্ছা, কারণ আমার মনে হয় যেহেতু এটা ওই আনপলিশ ডাল না, এটা একটু সেদ্ধ হতে সময় টাইম লাগবে। লাগে মোটামুটি। আমি অন অ্যান অ্যাভারেজ 4টে ধরেই চলছি আজকে। হ্যাঁ, এমনি মুসুর ডাল যেমন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মুসুর ডাল তো একটা সিটি সেদ্ধ হ্যাঁ, হয়ে যায়। এবার প্রেসার কুকার ঢাকনা বন্ধ করে দাও। ওই আমরা 4টে মোটামুটি সিটি বা মোটামুটি 4টে সিটির জন্য আমরা ওয়েট করবো জাস্ট। আচ্ছা, ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, এবার বাকি পার্টটা আমরা করব, মানে ওই তড়কা দেবে, তাই তো? হ্যাঁ, তড়কা আচ্ছা। দিয়ে ফ্রাই করব। আচ্ছা, জাস্ট ডাল তড়কা যেরকম ফ্রাই করি আচ্ছা, আমরা, আচ্ছা। ওরকম ভাবেই হবে আচ্ছা, অনেকটা। আচ্ছা, সাদা তেলে করছি এটা, তাই তো? হ্যাঁ, ফ্রাই সারাতালি করব। গরম হয়ে গেছে বেশি, একটু কমিয়ে নেবো, ধোয়া বেরোচ্ছে। গোটা গরম মশলা অ্যাকম্পানিড বাই জিরা, গোটা জিরে, আচ্ছা। ঠিক আছে। হুম, হুম। একসাথে দিয়ে দিলাম, আমার কোনো অসুবিধা নেই। লঙ্কাটাকে একটু ভেঙে দিলাম। একটা এলাচ দিতে হবে এর মধ্যে, সেটা আমি ভেঙে দিলাম। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে, ওই ধনে রসুন ধনে কুচি। ধনে, আগে ধনে, আগে আচ্ছা, ধনে, আগে ধনে। হ্যাঁ।
তারপরে একটুখানি সটে, তারপরে হচ্ছে হলো লেফট ওভার যেটা আদা রসুন আছে, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আছে, ধনে, ধনে, জিরে, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো অল্প, কারণ গরম মশলা লাস্টে আমি দেবো, জাস্ট অল্প। হুম, ভাজা মশলা অল্প। যদি আপনারা কালার চান তাহলে এই সময় কাশ্মীরি মির্চ। মির্চ দিতে পারেন, কালারের জন্য একটু কাশ্মীরি মির্চ, জাস্ট দাসান না। হুম। এইটুকু। হলুদ আর লাগবে না, তাই তো? না, হলুদ আর কোনো প্রয়োজন নেই। আচ্ছা। এবার একটু উষ্ণ জল দিয়ে, যে গুঁড়ো মশলাগুলো দিলাম সেগুলো একটু উষ্ণ জলে দেওয়ার কারণ হচ্ছিল, আগেও বলেছি, যাতে অ্যাক্টিভেট হয়। একটু অ্যাক্টিভেট হয়ে যাবে, যে জায়গাতে দিয়েছিলাম সেখানে দিয়ে দিলাম। এই চিরবির চিরবির করে ফোটা শুরু হবে, এটা হাই ফ্লেমে থাকবে। বাকি যে টমেটো, সেই টমেটো, হুম, পেঁয়াজ, হুম। দু ধরনের পেঁয়াজ কাটা আমি ইউজ করেছি এখানে, একটা কুচি করে এটা লম্বা। আর একটা লম্বা। হুম। কুচি করে কাটবো যখন তরকা দেবো তখন, আর যখন লম্বা এমনি আমরা তরকারি সেরা দিয়ে যখন ভাজছি তখন সেরকম। এটাকে হাই ফ্লেমে আবার একটু সটে করতে হবে। সুন্দর গন্ধ বেরিয়েছে আর বেশ সুন্দর একটা রং হয়েছে। কালারটা খুব টেম্পটিং হয়েছে। হ্যাঁ, কাশ্মীরি মির্চটা দিলে হয়ে যাবে। মশলা ভাজা কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে, সুন্দর গন্ধ, জীবনে আনন্দ। আমরা ডাল এবার দেবো, তাই তো? ডালটা সাটাসাট দিয়ে দেবো। মানে হাতা করে দিয়ে দেবো তো? হ্যাঁ হ্যাঁ। না না, পুরো রাজমা রাজমা টাইপের একটা গন্ধ হুম। বেরিয়েছে। এটা সুন্দর, না বেশি জল হ্যাঁ। না শুকনো, একটা গ্রেভি মতো থাকবে। এবার একটুখানি ডিপ ফ্রাই, মানে একটু জাস্ট যেটা করে আর একটু মধ্যে শুকিয়ে আসবে, তাই তো? একটা শুকিয়ে আসবে। যদি ভুলবশত একটু তলা লেগে যায় হুম। একটু, তাহলে একটা স্মোকি ফ্লেভার আসবে, সেটা ভালো লাগবে। আচ্ছা। হ্যাঁ, মোটামুটি ফ্রাই হয়ে গেছে। হুম। এবার ফ্রাইটা ডিপেন্ড করছে কতটা টাইট হবে, ব্যাপারটা কতটা ইয়ে হবে। আমি একটা মোটামুটি মিডিয়াম রাখলাম। এবার জাস্ট নামানোর আগে গরম মশলাটুকু দিয়ে দিলাম। হুম। গরম মশলা কেউ দিতেও পারে, নাও দিতে পারে, বেস্ট অন দ্য টেস্ট প্রেফারেন্স। হ্যাঁ, এবার রান্না মোটামুটি শেষ। গরম মশলা দেওয়ার পর ঢাকা দিলাম। হুম। ঢাকা দিয়ে মোটামুটি 15-20 সেকেন্ড রেখে গ্যাসটা অফ করে দেবো। ঠিক। কিছুক্ষণ রেখে দিতে হয় গরম মশলা দিয়ে, রেখে দিয়েছি। এবার আমি সার্ভ করে দিচ্ছি। তো মনে হচ্ছে ধাবাতে যে তরকাগুলো বিক্রি হয় এর সাথে রুমালি রুটি, কাঁচা পেঁয়াজ আর কিচ্ছু লাগে না। একটু পেঁয়াজ, একটু লঙ্কা, একটু ধনেপাতা। না চল, রান্নাটা তো হয়ে গেছে, একটু টেস্ট করার পালা। আমার খুব খেতে ইচ্ছা করছে, কারণ পুরো তারকা তারকা দেখতে, আর যেহেতু এটা পাহাড়ি একটা রেসিপি, খেয়ে বলি কেমন হয়েছে। হ্যাঁ, একদম। এটা একবার খেলে হবে না, ওটা দুবার খেতে হবে, এটা এত ভালো হয়েছে। আমি যেহেতু একটু লেবু খেতে ভালোবাসি, এতে লেবু এটা যে লেবু যদি ছড়ানো যায় আর কোনো কথাই নেই। ভীষণ থ্যাংক ইউ। ভীষণ ভালো খেতে হয়েছে। থ্যাংক আচ্ছা, ওর সাথে আছে কাঁচা লঙ্কাতে প্রচুর আড্ডা মেরেছি, নানা ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। আমরা শিখেছি যারা নতুন নতুন বাইক চালাতে চাইছে তাদের জন্য কিছু টিপস আছে, দারুণ একটা রেসিপিও শেয়ার করেছে। একটু ওর থেকে জানি ওর এসে কেমন লাগলো আজকে। আমি একটা আজকে মানে সত্যি কথা বলতে একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স পেলাম, মানে এত সুন্দর ভাইব। আর তার থেকে বড় কথা, আমাকে একটা সুযোগ দেওয়া হলো রান্না করার জন্য। না, খুব সুযোগের একটা কিছু ভালো, নেই। খুব একটা ভালো পাই না, তাও চেষ্টা না, করলাম। সুযোগের কিছু নেই। আমরা চাই যে প্রত্যেকের গল্প সবাই জানুক, সেটাই চেষ্টা আমাদের কাঁচা লঙ্কা টকবক সিরিজের। না, খুব ভালো প্রচেষ্টা। তোমরা চালিয়ে যাও এবং এটা তো শিখরে যায়, আমি চাই। থ্যাংক ইউ সো মাচ। তুমি আজকে কাঁচা লঙ্কাতে এসেছো, তোমার জন্য ছোট ছোট কিছু গিফট আছে, একটু গিফটগুলো দিই তোমাকে। আচ্ছা, প্রথমে তোমার জন্য আছে সানাস বেকারি তরফ থেকে একটা গিফট ভাউচার। থ্যাংক ইউ সো মাচ। কেক খাবে? হ্যাঁ, তোমাদের ওখানকারই লোক।
থ্যাংক ইউ আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ ক্যালকাটা হর্টিকালচার অ্যান্ড ফার্মের তরফ থেকে গিফট ভাউচার, গাছ কিনো। আচ্ছা, রমনিস এর তরফ থেকে একটা গিফট ভাউচার আছে, রমনিস কিন্তু ছেলেদের জন্য জামা বানায়। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কেটল বেরির তরফ থেকে একটা গিফট ভাউচার আছে, কফি খেতে যাও থ্যাংক এরপরে ইউ বা সো যখন মাচ। কলকাতা আসবে। আর মন্দারিকা ইকো রিসোর্টের তরফ থেকে একটা গিফট ভাউচার আছে, কখনো ঘুরে এসো, আশা করি তোমার ভালো অবশ্যই, আমি লাগবে। জানতাম না, এবার তো যাবোই। নেক্সট বার এসে। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Thank you to all our gift partners, Kettleberry, Mondarika Eco Resort and Nursery, Romoni's, Sanas Bakery, Calcutta Horticulture and Farm. আজকের এপিসোডটা একটু অন্যরকম হয়েছে, একটু অনেক ধরনের আড্ডা মেরেছি, অনেক ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে আমাদের সাথে, আমরা শুনেছি, খুব ভালো লেগেছে। আপনারা আপনাদের মতামত কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আমাদের খুব ভালো লাগবে। আমরা আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং চেষ্টা করি রিপ্লাই দেবার। দেখা হচ্ছে আরো একটা সুন্দর রেসিপির সাথে এবং একজন অতিথির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।